এই একটা ড্রাইভই ছিল, আই ওয়ান্ট আ নিউ প্লেস, আই ওয়ান্ট টু ডু নিউ থিংস। ভালো ভালো স্ক্রিপ্ট, বাট প্রোডাকশন হওয়ার পরে আই ওয়াজ এক্সপেক্টিং মোর। হেলদি একটা এনভায়রনমেন্ট ছিল আমার শৈশবটায়। ফোক ফার্স্ট আইডিয়াটা কোথেকে আসলো? দ্য রেস্ট 80% ইজ ক্রাফটিং। ইউথ তো আসলে একটু ডেয়ারিং হবে, ইউথ তো একটু নর্মস ভাঙবেই। জীবন নিয়ে আমি মনে হয় না এখন পর্যন্ত নিজের কোনো আইডিয়া অ্যাপ্লাই করতে পেরেছি, সবসময় অন্যের আইডিয়াই অ্যাপ্লাই করতেছি। এই দুইটা রোল কনফ্লিক্ট করে। ব্যবসার জায়গা থেকে আমরা যে খুব ভালো করছি সেটা বলা যাবে না। সো 12 বছর পরে ইজ ইট স্টিল ট্রু ইউ আর ডুইং থিংস ইউর ওয়ে? ভালো কাজ করতে পারার সুযোগ খালি ফসকে ফসকে যায়। Hello everyone, this is Shahid. Welcome to another episode of Bad People. Today we have a very special guest. তার নামটা বেশ কমন আমাদের ফ্যামিলিতে, আমাদের ফ্রেন্ডদের মধ্যে এই নামে একজন দুজন পাওয়া খুব স্বাভাবিক। বাট মজার ব্যাপার হচ্ছে ওনার মতো আনকমন ইন টার্মস অফ ক্রিয়েটিভিটি, ইন টার্মস অফ স্ট্র্যাটেজি, আই থিঙ্ক বাংলাদেশে খুব বেশি লোক নাই। ওই জায়গা থেকে উনি ভেরি আনকমন। সো টুডেজ গেস্ট ইজ নান আদার দেন তানভীর হোসেন, ACD, Sun Communication. Tanvir bhai, welcome to our show. Thank you for inviting in Bad People. Thank you. So কেমন চলছে সব কিছু? ভালো বলা যায় একদিক থেকে, আবার একটা অস্থিরতা তো চতুর্দিকে আছে। হ্যাঁ, আমরা আসলে যেই ইন্ডাস্ট্রিতে কাজ করি আসলে আমরা অন্য অনেক মানুষের থেকে একটু বেশি সব কিছু নিয়ে অ্যাওয়ার থাকতে হয়, সব কিছু নিয়ে একটু কেয়ার করতে হয়। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে যেটা হয় যে আমরা তো কন্টিনিউয়াস মানুষকে অবজার্ভ করি, তো মানুষের ভেতরে যদি অস্থিরতা থাকে, সেটা দেশে হোক, পরিবারে হোক, সমাজে হোক, সেটা প্রভাব আমাদের উপরেও পড়ে, আমাদেরকেও ভাবায়, সেই অস্থিরতা আমাদের ভেতরে প্রবাহিত হয়। সেটার কথাই বললাম যে কিছুটা অস্থিরতা তো আছে, কিন্তু মোটের উপর ভালো আছি, খারাপ বলা যাবে না। আজকে আসলে আমাদের ব্যাড পিপল পডকাস্টের সাবজেক্ট আপনি, আপনার লাইফ, আপনার কাজ। তুমি তো ভয় পাওয়াই দিলা। না, ওরকম সিরিয়াস কিছু না, সেন্সেশনালাইজ কিছু করার চেষ্টা করি না এখানে। ইটস এ ভেরি প্র্যাগমেটিক একটা আলাপ করি, ম্যাটার অফ ফ্যাক্টভাবেই চেষ্টা করি মানুষ যারা দেখবে, আমাদের অডিয়েন্স যারা দেখবে, তারা দেখবে বিকজ দে ফাইন্ড দ্য ইন্ডাস্ট্রি, দ্য ফিল্ড ইন্ট্রিগিং, they find someone like you interesting to know from or learn from. ওইটাই আমরা আমাদের গেস্টদের আমরা আপব্রিঙ্গিং নিয়ে একটু কথা বলি। এটা আমার ধারণা একটা ইন্টারেস্টিং একটা কিছু থাকে আমার জানার জন্য। আপনার মানে ছোটোবেলায় আপনি কোথায় বড় হয়েছেন? মানে শৈশব কৈশোর এই দুইটা জায়গা আমার একটা কেটেছে একেবারেই শৈশব বলা যায় পুরনো ঢাকায়। আচ্ছা। লক্ষ্মীবাজারে থাকতাম আমরা, আমার স্কুল ছিল সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। আমার বাসার ঠিকানা এখনও মনে আছে, 17/1 ঋষিকেশ দাস রোড, একরামপুর, ঢাকা। তো ওখানে আমরা থাকতাম, সেটা একটা মানে অন্যরকম পরিবেশ। মানে আমি একেবারে ভৌগোলিকভাবে, সাংস্কৃতিকভাবে টের পাই যে ওটা একটা ভিন্ন সময়, ভিন্ন জায়গা ছিল, খুবই আলাদা এখনকার থেকে। তো ওই জায়গায় আমার শৈশব কাটে। ওই স্কুলে আমি ক্লাস 5 পর্যন্ত, 6 পর্যন্ত ছিলাম। তারপর তো 7-এ আমি চলে যাই আবার ক্যাডেট কলেজে। সো ক্যাডেট কলেজে যাওয়ার আগ পর্যন্ত ওই স্কুলে? ক্যাডেট কলেজে যাওয়ার আগে খুব সম্ভবত ক্লাস 5-এ আমরা পুরনো ঢাকা ছেড়ে মতিঝিল AGB কলোনিতে আসি। আচ্ছা, ওকে। সো ওই পুরানো ঢাকা থেকে আবার একটা কলোনি লাইফস্টাইলের ভেতরেও বেশ ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ছিলাম। আচ্ছা। এই পোর্শনটায় আমি হঠাৎ আবার ক্যাডেট কলেজে চলে যাই ইন ক্লাস 7। ছোটোবেলার ওই সময়টা যখন বেড়ে উঠেছেন ওই পুরনো ঢাকার ওই জায়গাতে, ওইটা আসলে ইম্প্যাক্ট বলেন, প্রভাব বলেন, কী পেয়েছিলেন ওই সময়? আপনার মনে হয় যেটা আজকে আপনাকে একটু হলেও নাড়া দেয়, বা একটু হলেও আপনাকে চেঞ্জ করে, বা একটু হলেও চ্যালেঞ্জ করে? আমার মনে হয় যে চ্যালেঞ্জ করার চেয়ে যে জায়গাটা আমার একদম মানে প্রশ্নটা করার সময় আমার মনে হলো যে আমাদের বাসাটা ছিল এমন জায়গায়, যে বললাম পুরনো ঢাকায়, আমাদের আশেপাশে অনেকগুলো হিন্দু পরিবার ছিলেন। তো আমার মনে আছে যে আমি তাদের সবগুলো অনুষ্ঠানে যেতাম, আবার আমাদের বাসায়ও তারা আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তারাও আসতেন। এরকম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমি বড় হয়েছি। এখানে আমি আর অন্য কোনো কিছু দেখি নাই। তারপরে ছোটোখাটো আরও কতগুলো জিনিস আছে, যেমন আমার খাওয়া খুব ভালো লাগে।
ওকে। হ্যাঁ, আমি খেতে পছন্দ করি, অনেক খেতে পছন্দ করি না, বাট খেতে পছন্দ করি। আমার বাসা যেই রাস্তার উপরে ছিল তার একদম মোড়ে খুব ভোরবেলা এক বয়স্ক ভদ্রলোক ছানা, মাঠা এবং মাখন নিয়ে বসতো। তো এই জিনিসগুলো আমার মনে পড়ে খুব। আরেকটা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমাদের স্কুল, আমি যে স্কুলটায় পড়েছি সেটা আবার একটা খ্রিশ্চান মিশনারি স্কুল, অনেক পুরনো স্কুল। অনেক পুরনো স্কুল। তো সেখানে আমি যখন পড়তাম তখনও হেডমাস্টার এবং কয়েকজন শিক্ষক ছিলেন যারা অ্যাকচুয়ালি বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা, এবং তারা এই যে ফাদার ব্রাদার, তুমি যেটা জানো যে তারা আসলে এই সামাজিক কর্মকাণ্ডেই নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন। তো আমার সৌভাগ্য যে আমি তাদের ক্লাস করতে পেরেছি। এবং আরও মনে আছে যে ছুটির দিনে আমরা স্কুলে যেতাম, কারণ এই ব্রাদাররা যেখানে থাকতেন সেই বিল্ডিংটার পেছন দিকে আমরা গিয়ে খেলাধুলা করলে ওই ব্রাদারের উপর থেকে চকলেট ফেলতো। বাহ। সেগুলো যে আবার বিদেশি চকলেট, এটা তো এত সহজে পাওয়া যেত না তখন। ওরা কি বাংলা পারতেন? হ্যাঁ, বাংলা পারতেন কম কম, মানে ওই যে আমরা যেরকম দেখি না যে ইংরেজিতে বাংলা বলা, ওই রকম করে বলতেন, একটু ঠ উচ্চারণটা বেশি হতো, এদিকে আসো, এরকম আর কি। কিন্তু মানে খুব আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তাদের। কখনো মনে হয় না যে আমরা মানে বিদেশিদের সঙ্গে আসি, মানে তারা বরঞ্চ আমাদের মতো হওয়ার চেষ্টা করতো। আমার কাছে মনে হয় যে একটা খুব মিক্সড হেলদি একটা এনভায়রনমেন্ট ছিল আমার শৈশবটায়। ওই সময় ধরেন বড় ইনফ্লুয়েন্স কাজ করতো কার আপনার মধ্যে, যেটা আপনাকে অনেক প্রভাবিত করেছে? আমার বাবার কথা বলতে হবে। বাবার কারণে ওই যে কতগুলো ডিসিপ্লিন লাইফে ঢুকে, আমার খুব সম্ভবত মধ্যবিত্ত সবগুলো পরিবারেই এই ব্যাপারটা থাকে। সেটা হচ্ছে যে ঠিক সময় মতো খেতে বসা, সন্ধ্যাবেলা পড়তে বসা, নামাজ পড়তে যাওয়া, তারপরে বড়দেরকে সম্মান করা, মানে একেবারে খুবই বেসিক ভ্যালিউজ যেগুলো, সেগুলো আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। মানে পেয়েছি বলবো যে জেনেছি, সব কিছু যে আমি গ্রহণ করতে পেরেছি তা না। আরেকটা হচ্ছে যে ভিন্নভাবে চিন্তা করার ব্যাপার, যে সামাজিকভাবে যে জিনিসগুলো প্রচলিত তার বাইরে গিয়ে চিন্তা করার ব্যাপারে আমার ভূমিকা রেখেছে আমার বড় ভাই। আচ্ছা। উনি একজন লেখক, পারভেজ হোসেন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। তো ওনার কাছ থেকে আমি এই ভিন্নভাবে চিন্তা করার প্রক্রিয়াটা জেনেছি প্রথম, এবং সেটা এখনও চালু আছে। আপনার থেকে কত বছর বড়? ও অনেক বড়, আমার থেকে 15 বছর বড়। ও, তাহলে তো বেশ, তার মানে উনি অলরেডি মোটামুটি একটা ম্যাচিউর থিঙ্কিংয়ে চলে গেছেন যখন আপনি কি বলে, হ্যাঁ মানে আমি যখন 4-5 পড়ছেন। হ্যাঁ রাইট, আমি যখন স্কুলে বা তখনই তো উনি অনেক সিনিয়র। আচ্ছা, সো তার মানে ওইটা একটা বড় ইনফ্লুয়েন্স কাজ করেছে। এরপরে চলে গেলেন ক্যাডেট কলেজে। হ্যাঁ, ক্লাস 7-এ আমি ক্যাডেট কলেজে চলে গেলাম। এটা কার আইডিয়া ছিল? এটাও আমার বাবার। আচ্ছা। আমার তো নিজের জীবন নিয়ে আমি মনে হয় না এখন পর্যন্ত নিজের কোনো আইডিয়া অ্যাপ্লাই করতে পেরেছি, সবসময় অন্যের আইডিয়াই অ্যাপ্লাই করতেছি। তো ওইটা ছিল আমার বাবার। আমি এখনও জানি না বাবা কার কাছ থেকে শুনে বা উনি কিভাবে ইনফ্লুয়েসড হলেন। আমার মনে হয় যে ওনার যেটা মাথায় ছিল যে কলোনির পরিবেশে যদি আমার ছেলে বড় হয় তাহলে যেটা স্বাভাবিক অন্য সব বাবা মায়ের মতো যে ডিরেইলড হয়ে যেতে পারে। তো এই জন্য আবার একটু লেখাপড়াতেও ভালো ছিলাম, ওই কারণে হয়তো উনি ভাবলেন যে আচ্ছা ক্যাডেট কলেজে ওকে দিয়ে দেই। তো ওই পরীক্ষা টরীক্ষা দেওয়া চান্স পেয়ে গেলাম, চলে গেলাম। এবং আরেকটা ব্যাপার ছিল, একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে। এটা আমি দেখলাম কি যে আমি লেখাপড়ায় ভালো করছি, এটা অন্যের চোখে দেখতে খুব ভালো লাগে। এটা তো কেউ জন্ম থেকে জানে না যে লেখাপড়ায় ভালো করতে হবে, কিন্তু লেখাপড়ায় ভালো করে এই যে অন্যের চোখে দেখছি যে এর একটা প্রশংসা আছে, ওইটা একটু কন্টিনিউ করতে মন চায়। কিন্তু মানে তোমার তো ভালো লাগবে কেউ যদি তোমার সফলতার প্রশংসা করে। আবার ক্যাডেট কলেজে চান্স পেলাম, এটাও দেখলাম যে বিরাট প্রশংসার ব্যাপার। তো আস্তে আস্তে মনে হলো এটা একটা দায়িত্বের পর্যায়ে চলে গেল, যে ভালো জায়গায় এক্সপেকটেশন তৈরি হয়ে যায় নিজের কাছে। রাইট, আমার নিজের কাছে কোনো এক্সপেকটেশন না, আই ওয়াজ অলওয়েজ ফুলফিলিং আদার্স এক্সপেকটেশনস। কখনোই ভালো লাগতো না, জোর করেই পড়তাম সবসময়। সো ক্যাডেট কলেজ লাইফ কেমন ছিল? ইভেন্টফুল, ইন্টারেস্টিং? অনেকে, আমি নিজে ক্যাডেট কলেজে, তো আমি বলতে পারি অনেকে খুব এনজয় করে, অনেকে মানে কোনো মতে পার পেয়ে বাঁচে, অনেকে একদম মানে নিতেই পারে না। সো আপনার ক্ষেত্রে কোনটা ছিল? আমার কাছে মনে হয় আমি বললে তুমিও রিলেট করতে পারবা যে ভালো লাগা খারাপ লাগার ব্যাপারটা ক্যাডেট কলেজে আস্তে আস্তে গ্রো করে। সেটা হলো কি, যে যেমন ধরো ক্লাস 7-এ যখন গেলাম, আমার মনে আছে যে
ক্যাডেট কলেজের মেইন গেটটা দিয়ে আমি যখন ঢুকেই না চোখে পড়ে তোমার প্যারেড গ্রাউন্ড, ফুটবল ফিল্ড, একাডেমিক বিল্ডিং। হ্যাঁ, একাডেমিক বিল্ডিং, এই জিনিসগুলো। তো এটা দেখে আমি খুবই মানে বলে না যে ওভারওয়েলমড হয়ে যাওয়া, ওরকম হয়ে গেলাম। তো যাই হোক, আমি তো ক্লাস 7-এ ঢুকছি, তো ক্লাস 8-এর একজন আমাদের গাইড, আমরা বলতাম যে লকার গাইড, এবং আমি হচ্ছি তার লকার পার্টনার। তো উনি এখন আমারও এখনও মনে আছে, ওনার কিবরিয়া ভাই, উনি যদি এটা দেখেন উনি জানবেন, উনি এখন একজন ব্রিগেডিয়ার, বাংলাদেশ মিলিটারিতে সার্ভিস করছেন। তো উনি আমাকে রিসিভ করলেন এবং আমার আব্বাকে বললেন যে এখন থেকে ওর দায়িত্ব আমার, আপনি চলে যেতে পারেন। আমি না খুবই অবাক হলাম যে মানে ক্লাস 8-এর একজন, মানে আমার চেয়ে তো আর খুব বেশি বড় না, 1 বছর বড়, কিন্তু উনি ওই ক্যাডেট পোশাক পরা, তো যার কারণে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে যে একজন রেসপন্সিবল পার্সন। বাট উনিও তো ছোট, মানে আমার বাবার মতো তো না বা শিক্ষকদের মতো না। ওই সময় একটা অনেক বড় খারাপ লাগা কাজ করলো, মানে মনে হলো যে আরে মানে একটা একাকিত্ব, যে একটা ভিন্ন জায়গায়, মানে নতুন জায়গা বললে তো একটা ভালো লাগা কাজ করে যে নতুন জায়গায় আসছি, আসলে তখন নতুন মনে হচ্ছিল না, মনে হচ্ছিলো একটা ভিন্ন জায়গায় আসছি, আমার নিজের চেনাশোনা জায়গার একটা বাইরে একটা জায়গায় চলে আসছি। আর ওই ক্লাস 7-এ সেই ভয় কাজ করতেছে, একটা আশঙ্কা কাজ করতেছে। কিন্তু আরও ব্যাপার ছিল কতগুলা, যে এই ভয় আশঙ্কার সাথে সাথে আবার কিছু আফসোসের জায়গা ছিল। আমাদের সময় থান্ডার ক্যাটস, ম্যাকগাইভার, এগুলো ছিল টিভি শো। তা আমি একটা সময় বুঝতে পারলাম যে এগুলো আর দেখতে পারবো না এখন। এই খারাপ লাগাগুলো বছরখানেক থাকলো। এরপর আস্তে আস্তে তো আসলে আমার পরিবারের চেয়ে আমি ক্যাডেট কলেজে আমার যে বন্ধুরা বা আমার জুনিয়র, আমার সিনিয়র, ওনাদের সাথে আমার বেশি সময়, একবারে দিনরাত 24 ঘন্টা টানা, মাসের পর মাস। তো এই জায়গাটায় একটা অন্য কেমিস্ট্রি তৈরি হয়ে গেল। এরপর একটা সময় আসলো যে ছুটিতে আসলে ভালো লাগে, কবে ছুটি হবে সেটা ভাবি, কিন্তু একটা সময় আসলো আর ছুটিতেও যেতে ইচ্ছা করে না, মনে হয় যে আবার ছুটিতে চলে যাব, কবে আবার ক্যাডেট কলেজে ফিরবো। এবং ক্যাডেট কলেজে ফিরে সবার সাথে দেখা হওয়ার পর মনে হয় কি, মানে এই যে মানুষের আসলে একটা পূর্ণতা হয়ে, হ্যাঁ, মানে পরিবারের কাছে ফিরে আসলাম, এরকম একটা ব্যাপার। এই যে মানুষের নিজের যে একটা পরিবর্তন হয়, আসলে যে কোনো অর্গানিক সিস্টেমের মতো, মানে আমাদের ভিতরেও না একটা অনুভূতি থেকে আরেকটা অনুভূতিতে আমরা প্রবাহিত হই। ওই সময় ধরেন ক্যাডেট কলেজ লাইফে আমি যেটা দেখেছি, অনেক নতুন কিছু নিজের সম্বন্ধে জানতো না, নিজের স্কিল জানতো না, যেটা সে ওখানে ক্যাডেট কলেজের পরিবেশে যেহেতু এত ধরনের সুযোগ তৈরি আছে, যে লেখালেখি, অভিনয়, গান, বিভিন্ন জিনিস, খেলাধুলা, লিডারশিপ, অনেক স্কিল আস্তে আস্তে বের হয়ে আসে। একটা হাস্যকর অভিজ্ঞতা বলি, সেটা হলো যে প্রথম ক্লাস 7-এ যাওয়ার পরে আমাদের যেটা হয় যে একটা ট্যালেন্ট শো হয়। তো এখন অনেকের অনেক রকম ট্যালেন্ট, কেউ গান করতে পারবে, কেউ কবিতা বলবে, কেউ নেচে দেখাবে, কেউ নাটক করবে। এখন আমি আমার কোন ট্যালেন্টটা দেখাবো এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমাদের হাউস মাস্টার ছিলেন, উনি এখন নাই, বাট খুবই শ্রদ্ধেয় একজন শিক্ষক, বাংলা পড়াতেন, রফিক নওশাদ স্যার। উনি আমাকে বললেন কি, তুমি পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করবে, উপস্থাপনা করবে। এবং আমি না তখনও জানি না যে উপস্থাপনা করা এটা আবার কিভাবে করতে হয়। তুমি আমি বলে এটা কোনো কঠিন ব্যাপার না, তোমার সামনে কাগজ থাকবে, তুমি বলবে কে কখন কোনটা পারফর্ম করবে। তা বললাম ঠিক আছে, আমি বলবো। বলে যে না, এইভাবে বললে হবে। কীভাবে বলতে হবে স্যার? তুমি যাবে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে নাম বলবে যে এই যে ধরো শাহেদ এখন একটি কবিতা আবৃত্তি করবে, মঞ্চে আসছে শাহেদ। এই যে উনি আমার দেখাইলো, এই জিনিসটা আমি পুরোটা টাইম করে গেলাম। তো ওই সামহাও ওই উপস্থাপনাও খুব ভালো লাগছিল মানুষদের। তো এই যে মানে এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। বাট তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে যে নিজের প্রতিভা খুঁজে পাওয়ার জায়গা। এটা লেখালেখি থেকে শুরু করে অনেক কিছু, ছবি আঁকা, অনেক কিছু ওই সময় আমার কাছে মনে হলো যে আমি যে জায়গাটা খুঁজে পেয়েছিলাম যে আমি লিখতে পারি এবং যে কোনো অনুষ্ঠান পরিকল্পনা করতে পারি। যেমন আমাদের এরকম তো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স হতো, তারপরে গল্প বলা প্রতিযোগিতা হতো। ও ভাই, এটা ভেরি রাইটলি সেড, আমি গল্প বলা প্রতিযোগিতায় খুব ভালো করতাম, ধারাবাহিক গল্প। হ্যাঁ, এটা মনে পড়লো এখন, হয়তো সেটা এখনো কন্টিনিউ করতেছি আর কি, গল্প বলাটা। হ্যাঁ, আচ্ছা। আর লেখাপড়ায় একটু ভালো হতো। বাহ, তার মানে খুব ভালো রেজাল্ট করে বের হলেন। হ্যাঁ, স্ট্যান্ড নিশ্চয় করেছেন নাকি? হ্যাঁ, বাহ, চমৎকার। সো স্ট্যান্ড করে বের হলেন, এরপরে ঢুকলেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে এই জায়গাগুলো আমার জন্য আসলে এমন যে এটা হচ্ছে এরকম প্ল্যান ছিল ঢাকা ইউনিভার্সিটি যেখানে ঢুকেছেন? একদমই না, আমার কোনো প্ল্যান ছিল। প্ল্যান কি ছিল? আমার আব্বা কোথায় যাওয়ার প্ল্যান ছিল তখন? আর্মিতে। আচ্ছা। আমার আব্বার একদম, সে তো ওই যে আমাকে ঢুকিয়ে দিল, ভাবলো যে ছেলে খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে তার লাইফ।
তো তাহলে মানে কি ক্যাডেট কলেজ থেকে আর্মি, এটাই তো মানে একেবারে খুবই জেনারেল। তা আমার তো আসলে এই 6 বছর ক্যাডেট কলেজে থাকার পর ক্লাস 12-এ আসার মানে লাস্ট ডেজ অফ ক্যাডেট কলেজ, সেটা হচ্ছে যে উই আর ফ্রি। মানে যেই কি বলবো যে আর্মি ট্রেনিং অ্যান্ড মিলিটারি ট্রেনিংয়ের মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে 11-12-এ এসে ছেলেরা একটু ফ্রি হয়, ফ্লেক্সিবল টাইমিং পায়, তাই না? ওইখান থেকে আবার বিএমএতে গিয়ে আবার ক্লাস 7-এ, মানে ওইটা আমার না নাইটমেয়ার ছিল যে আমি আর এটা চাই না আমার লাইফে। তো আমাদের অনেকেই এটা চায় না, অনেকেই চায় না, আবার অনেকের একদম খুবই শক্তপোক্ত ড্রিম থাকে। তো আমরা ওই অনেকেই এরকম পরীক্ষা ঠিক মতো দেই নাই, সো আমরা আসলে আইএসএসবি ক্রস করি নাই। সো ওখান থেকে তারপরে এখন এইটা যেহেতু করলাম না, ইটস আ ফেইলিয়ার টু মাই ফ্যামিলি অ্যান্ড দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি, যে আর্মিতে চান্স পায় নাই। বাট আপনার রেজাল্ট যেহেতু এত ভালো ছিল, তার মানে ওই প্রেশারটাও একটা লেভেলে খুব বেশি আসেনি যে ঠিক আছে আর্মিতে চান্স পাইনি, রেজাল্ট ভালো আছে, অন্য কোথাও চান্স পেয়ে যাবে। হ্যাঁ, সেটাও যে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় একটা ভালো ডিপার্টমেন্টে চান্স পেলাম, তখন কিছুটা ওটা উপশম হইল আর। বাহ। সো এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই লাইফটা কেমন ছিল? আমার অভ্যস্ত হইতে কিছুটা সময় লেগেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে একটা রেজিমেন্টের ভেতর থাকার পরে হঠাৎ এসে ক্লাসে যেতেও পারি, না গেলেও হয়। হ্যাঁ, হলে থাকতেন না বাসায় থাকতেন? না, বাসায় থাকতাম। এটা আমার জন্য আরও খারাপ হয়েছে, হলে থাকলে ভালো হতো। হ্যাঁ, হয়তো রেজাল্টটা আরও ভালো করতে পারতাম। তো ওইটাই যেটা বলছিলাম যে ইউনিভার্সিটি লাইফে আমার আসলে লেখাপড়ার দিকে মনোযোগটা আমি অতটা দিতে পারিনি, বরঞ্চ এই যে এত ফ্লেক্সিবল, এই ফ্লেক্সিবিলিটিটা আমি বেশি মানে কি বলে যেটা মানে মিসইউজ করে ফেলেছি। ওকে, মিসইউজ করে কি করতেন? আড্ডা ঘোরাফেরা? হ্যাঁ, ঘোরাফেরা, আড্ডাবাজি, টিউশনই করতাম। হ্যাঁ, ওইটা ভালো লাগতো খুব, যে পয়সা পাতি আসতেছে। ফ্যামিলির জায়গা থেকে একটা এক্সপেকটেশন ছিল যে ভালো রেজাল্ট করে বেরোচ্ছে, ভালো সাবজেক্টের চান্স পেয়েছে, তার মানে এখান থেকে ভালো কিছু হবে। হ্যাঁ, এরপরে আবার ওইটা যে সরকারি চাকরি করবে, বিসিএস দিবে, কিন্তু সেগুলোতে তো কোনোটাতেই গেলাম না আর কি। আপনি অ্যাপ্লাইড ফিজিক্সে ছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাইড ফিজিক্স থেকে চলে গেলেন অন্য জায়গায় পুরোপুরি, ইউটার্ন। আমার ব্যাচমেট ছিল অ্যাপ্লাইড ফিজিক্সে বেশ কয়েকজন, যারা অনেকেই অনেকে বলবো না, মানে আমার জানা মতে তো 2 জন, আমার জুনিয়র একজন। 2 জন কে? রাজীব একসময় বিটপিতে ছিল, যার সাথে আমি ঢুকে পড়ি বিটপিতে। আপনার ক্লাসমেট? আমার ক্লাসমেট রাজীব হাসান চৌধুরী, ও এখন কানাডায় আছে, ও কোজিটো তৈরি করেছে, আমাদের ইন্ডাস্ট্রির সেলিব্রিটির একজন। আর একজন হচ্ছে সরোজ, ও বিটপিতে ছিল আমার সঙ্গে। আমরা বিভিন্ন সময় ছিলাম বিটপিতে, বাট আমি যেহেতু একটা লম্বা সময় ছিলাম, সো রাজীবও ছিল, সরোজও ছিল, সবাই অ্যাপ্লাইড ফিজিক্স। হ্যাঁ, অ্যাপ্লাইড ফিজিক্স। আবার আমার আরেক বন্ধু ক্যাডেট কলেজের, ও কিন্তু আমার ক্যাডেট কলেজের ক্লাসমেট, আবার ইউনিভার্সিটিতে ওর ডিপার্টমেন্ট ছিল কম্পিউটার সায়েন্স, ও হচ্ছে তৌফিক, ও এখন মিডিয়াকমে আছে, ইসিডি। তো এরকম অ্যাডভার্টাইজিংয়ে আমরা কীভাবে যেন সব চলে আসলাম। আমার আশাটা অবশ্য আমি জানি যে রাজীবই আমাকে, আসলে রাজীব আমার আগে। সে কেন? মানে রাজীব হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, রাজীব বিয়ে করে ফেলে। আচ্ছা, শেষ দিকে ও বিয়ে করে ফেলে এবং আমাকেও বলে যে দোস্ত একটা চাকরি লাগবে, তুই ব্যবস্থা কর। আর আমি তখন টিউশনি করি, বিভিন্ন মানুষজনকে চিনি, এরকম আর কি। তো কোনো না কোনোভাবে ওকে আমি একটা জায়গায় রেকমেন্ড করি। তো ওখানেও করেছিল কিনা এগুলো এখন এতদিন পর আমার মনে নাই, কিন্তু ও আবার ইন রিটার্ন অনেক দিন পর ও আমাকে বলে তুই চাকরি করবি। আমি বলি কোথায়? বিটপির কথা বলে, কারণ আমি তখন জানলাম যে ও বিটপিতে জয়েন করে ফেলেছে। মাঝখানে হয়তো আরও অনেক স্টেপস থাকবে, আমার খেয়াল নাই, আমি শর্টলি বলছি। তো বিটপিতে ও তখন বিটপিতে জয়েন করা মানে ভিজুয়ালাইজার হিসেবে জয়েন করে ইন 2000 or 2001। তার মানে সে আঁকাআঁকিতে ভালো ছিল? বা হ্যাঁ, আর আঁকাআঁকিতে তো অবশ্যই ভালো ছিল, ওর হাতের লেখা খুব সুন্দর ছিল, এবং ওই সময়ে ও কম্পিউটারেও কাজ করতো, মানে যেটা কিনা আমরা ভাবতেও পারতাম না, মানে আমার তো কম্পিউটারই ছিল না। তো ও ভিজুয়ালাইজার হিসেবে জয়েন করে এবং সেখানে ও ভালো করতে থাকে, ওর ভালো লাগতে থাকে, এবং কোনো কারণে ওর মনে হয়েছে, আমি কিন্তু অ্যাডভার্টাইজিং সম্পর্কে কিছুই জানতাম। তার মনে হওয়ার কারণ কি যে তানভীর হোসেনকে দিয়ে অ্যাডভার্টাইজিংয়ে কাজ করানো যাবে বা তানভীর ভালো করবে এই লাইনে? ও ওইভাবে হয়তো আমার মনে হয় অ্যাডভার্টাইজিং ভাবে নাই, কিন্তু ও ভাবছে যে আমি হয়তো লেখালেখিটা ভালো পারবো। আচ্ছা, মানে একেবারেই যদি আমি অ্যাডভার্টাইজিং ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে ওর মনে হয়েছে যে ও কপিরাইটার হিসেবে ভালো করবে। তো আপনি যখন প্রথম বললো তখন আপনার কি মনে হলো? আমার কাছে মনে হলো যে বেতন পাবো সেটা তো টিউশনের চেয়ে কম। এটা আমার প্রথম মনে হয়েছে। আই নেভার থট অফ ক্যারিয়ার বিল্ডিং ইন অ্যাডভার্টাইজিং। আপনি কি তখন অ্যাক্টিভলি খুঁজছিলেন কিছু? না, কিন্তু ও আমাকে, মানে আই শুড
শো মাই রেসপেক্ট টু দিস ফ্রেন্ড রাজীব। ও আমাকে বললো যে তুই এগুলো বাদ দে, তোর কম বেশি কোনো ব্যাপার না, তুই সেখানে জয়েন কর। ও সিরিয়াসলিও আমার ভালো চেয়েছিল। তারপর আমি গিয়ে জয়েন করলাম। জয়েন করা মানে হচ্ছে যেহেতু ওর রেকমেন্ডেশনে যাচ্ছি, পরীক্ষা টরীক্ষার তো কিছু নাই। আর তখন ওখানে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন অরূপ সান্যাল। তো অরূপদা বললেন যে হ্যাঁ কাজ করো। 2001 কথা, এটা 2001 কথা। কাজ করো, কাজ করতে করতে শেখা আর কি। এবং এরকম একটা কথা ছিল যে কাজ করতে থাকো, যদি ভালো লাগে তাহলে ইউ উইল জয়েন। তা আমি এভাবে শুরু করে দিলাম। প্রতিদিন যাই, বোঝার চেষ্টা করি কি হচ্ছে, উনি কি করে, সে কি করে, এতগুলো লোক কম্পিউটারে কাজ করতেছে, কিচ্ছু জানি না। আর রাজীবও তো ব্যস্ত, মাঝে মাঝেও আমাকে একটু বোঝানোর চেষ্টা করতেছে, টিপস দিচ্ছে। এটা সারাপাড়ার অফিসে? হ্যাঁ, সারাপাড়ার অফিসে। তুমি তো এখন সেই বিটবিতে। সো এই অনেক গল্প। সো এখানে কখন মনে হলো যে ভালো লাগছে, ভালো পারছি, আমার দ্বারা হবে, এখানে আমি থাকতে চাই, এই ফিলিংগুলো কবে আসা শুরু করলো? আমি অনেকটা সময় বুঝতে পারছিলাম না যে আমি কি করছি এবং ভালো করছি কি না। খুব সম্ভবত আমার যারা কলিগস তারাও বুঝতে পারছিলেন না, মানে আমার কনফিডেন্স ছিল না। বিটপিতে তখন এরকম একটা সময় ছিল, রেজা ভাই ছিলেন তখন, তুমি চিনবে সুমিত রয়। হ্যাঁ। তো ওনাকে নিয়ে আসলো দেখলাম, এবং আমরা শুনলাম যে পুরো অফিসে 3-4 দিন ধরে ওয়ার্কশপ হবে, অ্যাডভার্টাইজিংয়ের উপর লার্নিং হবে, সেমিনার্স হবে। তো এটা খুব মজার ছিল যে আমরা প্রতিদিন কাজ করি, আবার কাজের ফাঁকে ফাঁকে একটা সময় সবার ডাক পড়ে, সেখানে অনেক বিষয় নিয়ে উনি ডিসকাস করে। তো এই ওয়ার্কশপে আমার প্রথম মনে হলো যে আমি বুঝতে পারছি। এটার কারণ আমার মনে হয় কিছুটা সুমিত রয় নিজেও। কারণ উনি মনে হয় ওয়ার্কশপে আমার এনগেজমেন্ট, রেসপন্স অ্যান্ড কন্ট্রিবিউশন এগুলো দেখে উনি মানে হয়তো কিছু ভালো রিমার্কস করেছিলেন যেগুলো আমাকে কনফিডেন্স দিয়েছে। সাধারণত মানে এই ইন্ডাস্ট্রি বা ফিল্ড যেটা হয়, একটা ভালো কাজ হওয়ার পরে আসলে ওটা থেকে অনেক কনফিডেন্স আসে, ওটা থেকে অনেক ইন্সপিরেশন আসে। এক্স্যাক্টলি। সো আপনার ক্ষেত্রে ওই কাজটা কী ছিল যে এই কাজটা করলাম, এই কাজটা দেখে আমার নিজের স্যাটিসফ্যাকশন হয়েছে, কিছুটা লোকজন ভালো বলেছে, সব মিলে আমার দ্যাট ওয়াজ অলমোস্ট লাইক দ্য স্টেপিং স্টোন ফর দ্য নেক্সট লেভেল। হ্যাঁ, এটা এখনো কোথাও পাবো কিনা আমি জানি না। ইউনিসেফের জন্য একটা কাজ করেছিলাম প্রথম। সেটা হচ্ছে যে ওরা তো সোশ্যাল ওয়ার্ক করে, সো বাচ্চাদের ঝরে পড়া যে শিশুরা স্কুল থেকে, এটা নিয়ে একটা ছোট নাটক লিখতে বলেছিল। তো আমার মনে আছে নাটকটার নাম মনে আছে এখনো, যে শুকনো ফুল, ঝরা ফুল, এরকম কিছু একটা নাম ছিল। তো ওই নাটকটা লিখেছিলাম, এটা ইউনিসেফ থেকে খুব প্রশংসিত হয়েছিল। ওই সময়টায় আমার কাছে মনে হলো যে বাহ, এটা তো ভালো। তারপর যেমন ওরসালাইনের জন্য একটা কাজ ছিল, একটা বাচ্চা মেয়ে ডায়রিয়াতে অসুস্থ হয়, সেটা নিয়েও একটা ছোট্ট কাজ ছিল। প্রথম যেটা তুমি খুঁজতেছো যে বড় করে, সেইটা আসলে হলো কখন, ডিজুসের সময়। আচ্ছা। তো আমরা যেই ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে কথা বলতাম, বিটপিতে কথা বলতাম, সেইটাকে আমরা নিয়ে আসা, সেটা নিশ্চয়ই কোনো এক আলোচনার ভেতরে আসছে যে এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করব। এই কন্ট্রিবিউশনটা যখন আমরা করা শুরু করি রেগুলার অ্যাডভার্টাইজিংয়ের বাইরে, সত্যি সত্যি আমাদের জীবনটাকে যখন রিফ্লেক্ট করা শুরু করি ইন অ্যাডভার্টাইজিং, তখন দেখলাম যে এটা পারতেছি সহজে, আরামে, এবং রেসপন্সও ভালো পাচ্ছি। তখন থেকে আস্তে আস্তে আরও কনফিডেন্স আসা শুরু করলো। এ তো গেল ডিজুসের ব্যাপার। ডিজুস খুবই প্রশংসিত, মানে তখন অনেকগুলো কাজ আমাদের হয়েছে, প্রশংসিত, আলোচিত, সব মিলে। আমার ধারণা অ্যাডভার্টাইজিং ক্ষেত্রে সবসময় প্রশংসা লাগবে না, বলতে পারো। আমার ধারণা ওই আলোচনাটাও মানে যে আমার কাজ বা আমাদের কাজ নিয়ে একটা আলোচনা হচ্ছে, লোকজন এটা নিয়ে কথা বলছে, এইটাও কিন্তু একটা বড় পাওনা। তার মানে চোখে পড়ার মতো কিছু হয়েছে, মানে ভালো মন্দ মিলিয়েই চোখে পড়ার মতো। অবশ্যই আরও একটা ব্যাপার হচ্ছে যে ও আচ্ছা, মানে আমি কোনো কিছু চেঞ্জ করার জন্য কাজ করতে পারতেছি। মানে আমার কাজ, এই যে তুমি যেটা বললা যে এটা টকিং সেন্সেশন ক্রিয়েট করলো। ইভেন আমার মনে আছে প্রথম আলোতে সম্পাদকীয়তেও আমাদের কমিউনিকেশন নিয়ে বিশাল লেখা আসছে। তো তখন ভাবলাম বাপরে, এ কি বিপ্লব করে ফেললাম, এমন কিছু তো করি নাই, কোথাও গিয়ে নাড়া পড়েছে একটা। হ্যাঁ, মানে টু বি ভেরি অনেস্ট, আমরা কিন্তু কিছুই করি নাই। আমার ধারণা ওটার আগ পর্যন্ত অ্যাডভার্টাইজিংয়ে একটা বড় মানে স্টাইল ছিল, বলবো যে একটু নাটকীয়তা, একটু মানে প্রজেক্টের একটা লাইভ দেখবো আমরা। আমার ধারণা ওই
ইউথকে আমরা তার আগে পর্যন্ত খুব রিয়েলভাবে দেখতে চাইনি বা দেখাতে চাইনি। সাডেনলি দে ফিল দ্যাট এই ব্র্যান্ডটা আমাদের মতো করে কথা বলে। এটা তো আসলে বড় একটা পাওনা যে একটা ব্র্যান্ড, আমার মতো ব্র্যান্ড, আমার ব্র্যান্ড এটা, এবং যেটা আমার ধরনের সাকসেস ওদের নাম্বারসেও এসছে ওই সময়। এই যে আমার ধরনের এই চিন্তাটা যে ভাই আমি আসলে গতানুগতিকভাবে কথা বলবো না, আমি কথা বলবো হচ্ছে খুব রিয়েলভাবে, যেটা হয়তো সবার পছন্দ নাও হতে পারে, হ্যাঁ অনেকের অপছন্দ হবে, বাট ইউথ তো আসলে একটু ডেয়ারিং হবে, ইউথ তো একটু নর্মস ভাঙবেই, সো ওদের মতো করে হবে। সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে ইটস ভেরি ইউনিক, ভেরি গ্রাউন্ড ব্রেকিং অ্যান্ড এনি স্ট্যান্ডার্ড। আজকের দিনে এসে বলবো এটা ভেরি ইন্টারেস্টিং স্ট্যান্ডার্ড। বিটপিতে অ্যাডভার্টাইজিংয়ের শুরু থেকেই আমি তো কপিরাইটার হিসেবে জয়েন করি, তো তার মানে হচ্ছে আমাকে লিখতে হইতো, সেটা হেডলাইন, বডি কপি। তা আমার মনে পড়ে এখনও যে শুরুর দিকে আমি ঠিক বইয়ের ভাষাই লিখতাম, মানে একদম বইয়ে যেরকম করে লেখা থাকতো, গল্পের বই পড়ার অভ্যাস ছিল, সো ওরকম করে লিখতাম। এইটা অরূপদা প্রথম অ্যাড্রেস করে আমাকে, ডেকে বলে যে তুমি এভাবে লিখবে না, তুমি যেটা করবে সেটা হচ্ছে একেবারে একজন কনজিউমার যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেইভাবে লেখার চেষ্টা করবে। এই যে ওইভাবে লেখার চেষ্টা করবে ব্যাপারটা, ওই চেষ্টাটাই কিন্তু আস্তে 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 আস্তে, এটা তো অনেক আগের কথা, বা তারপরে মনে হয় কি ডিজুসেও কোনোভাবে ওইভাবে 2005-এর, হ্যাঁ আমি যেটা বলছি এটা 2001-02 যখন আই ওয়াজ আ ট্রেনি কপিরাইটার। ওইটার একটা ধারাবাহিকতা হয়তো এখন তোমার সাথে কথা বলতে রাতারাতি তো মানে না। এবং আমার মনে হয় যে অ্যাডভার্টাইজিং আমরা যারা কাজ করি সবাই এটা জানি, এখনও যারা কাজ করি সবাই আমরা জানি যে আমরা তো আসলে কনজিউমার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, নাহলে তো আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। কিন্তু তারপরও কোথাও একটা ব্যারিয়ার আছে যে আমরা, বা ট্র্যাপ আছে যে আমরা ওই ট্র্যাডিশনে পড়ে যাই। এটা একটা মজার জিনিস, এখন এটা কিন্তু অনেকেই করতে পারে না। এই যে ডিজুস ব্র্যান্ডটা এসে বললো যে আমি কিন্তু একদম ইউথ ফোকাস, আরবান ইউথ, এই ফিল্ট্রেশনটা, এটা যদি এখনও ব্র্যান্ডগুলো ঠিকঠাক করতে পারতো তাহলে আমার ধারণা প্রত্যেককে প্রপারলি আইডেন্টিফাই করা যেত। হ্যাঁ মানে এটা আমার ধারণা ইটস ম্যাটার অফ চয়েস, যে মানে আমাদের লোভ হয় সবাইকেই ধরার, আমি হইতে চাই বাট পাশে ওটা পেলে ভালো হয়, একটু রুরাল, এটা একটু টাচ করতে চাই, সাবারবান হলো খারাপ হয় না, আমাদের প্রাইমারি টার্গেট, সেকেন্ডারি টার্গেট, তাতে যে শার্পনেস কমে যায় এই জিনিসটা আসলে আমাদের একটু বোঝার প্রয়োজন আছে। স্টোরি টেলিংয়ের জায়গা থেকে হ্যাঁ, লাইফস্টাইল, কনসার্ট, ইভেন নট জাস্ট স্টোরি টেলিং, আমাদের অনগ্রাউন্ড অ্যাক্টিভিটিস, এই যে টিভি রিয়ালিটি শো করা উইথ দ্য রক স্টার্স, তখন তো ডি রকস্টার, হ্যাঁ ডি রকস্টার, তখন তো মানে তখনও আমার মনে হয় না এখানে র্যাপ এত জনপ্রিয় হয়েছে। রক আমরা পছন্দ করি, ব্যান্ড সঙ্গীত যেহেতু আমরা শুনতাম, জেমস, আয়ুব বাচ্চু, আমাদের ডি রকস্টার ফার্স্ট সিজনের অ্যাম্বাসেডর কিন্তু ছিলেন আয়ুব বাচ্চু। হি ওয়াজ ওয়ান অফ দ্য জাজ অলসো। একদম, ইভেন ওনাকে নিয়ে আমার করা একটা কমিউনিকেশনের স্টোরিও আজকে বলে ফেলি। সেটা হচ্ছে যে ওনার একটা গান ছিল একদিন ঘুম ভাঙা শহরে, তো এই গানটার উনি মানে কনসেপ্টটা ছিল এরকম যে উনি গিটারে এই গানটার টিউনটা বাজাতে থাকবেন, বাজাতে বাজাতে গাইতে যাবেন এই যে এরকম মাইক্রোফোনের সামনে, যে একদিন, তারপর গাবেন না, না গিয়ে বলবেন যে আমার ভয়েস তো ইউ হ্যাভ হার্ড আ লট, নাও উই নিড টু হিয়ার ইউর ভয়েস, আওয়াজ পাঠাও। দ্যাটস জাস্ট অ্যাজ দ্যাট। এটা ছিল ডি রকস্টারের তোমার কি বলে কল ফর অ্যাকশন, কল টু এন্ট্রি আর কি। ডিজুস নিয়ে ইন্টারেস্টিং কাজ হচ্ছে, গ্রামীণ ফোন নিয়েও ভালো ভালো কিছু কাজ করেছেন আপনি, ওই সম্বন্ধে যদি কিছু বলতেন। গ্রামীণ ফোনের বেশ কয়েকটা কাজ হয়েছে, এর ভেতর দুইটা কাজ আমি একটু মনে করতে চাই এখন। একটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির উপরে, এটা পুরোটা সিরিজ ছিল, 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ, এই দুইটা নিয়ে। 21শে ফেব্রুয়ারিতে ফুলচোর, 21শে ফেব্রুয়ারিতে গ্রামীণ ফোন কিছু একটা করবে কিন্তু আমরা আইডিয়া পাচ্ছি না। মানে থাকে না যে অনেক অনেক ভালো কিছু করব, এই নিজের প্রতি নিজের এক্সপেকটেশন, যার কারণে যাই আসুক আইডিয়া কোনোটাই ভাল লাগছে না, কিন্তু সময়ও চলে যাচ্ছে। খুব অকওয়ার্ড লাগতে পারে শুনতে, কিন্তু বিষয়টা এমন যে গোসল করতে করতে আইডিয়াটা আসছে মাথায়। এবং গল্পটা তো সবাই জানে যে একটা ফুলের বাগান থেকে কিছু ছেলেরা মিলে ফুল চুরি করে, তারপরে গিয়ে ধরা পড়ে যায়, ফুল চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, কারণ তারা তাদের স্কুলের শহীদ মিনারে একটা ফুল দিয়ে সাজাতে চেয়েছিল পরদিন 21শে ফেব্রুয়ারি। তো ওরা যেহেতু ফুলটা পায় না, ওরা করে কাগজ কেটে কেটে ওরকম শহীদ মিনার সাজাতে থাকে, এবং ফুলের যে বাগানের
মালিক, সে এটা দেখে এবং দেখে তার খুব খারাপ লাগে। সে যেটা করে ওই তখনই ফুলটা দেয় না, কারণ সে ফুল বিক্রি করতে নিয়ে যাচ্ছে। সে ওখান থেকে কিছু বাঁচিয়ে রাতের বেলা এসে ওই কাগজের ফুল খুলে, মানে ম্যাজিকটা এখানে যে কাগজের ফুল খুলে ওইটা দিয়ে লাগিয়ে দেয়। পরের দিন সকালে বাচ্চারা এসে যখন দেখে যে ওরা কী ব্যাপার, রাতে কাগজের ফুল লাগিয়েছিলাম, সকালবেলা কীভাবে আসল ফুল হয়ে গেল। তো এই যে আমাদের, এটা তো একটা ছোট্ট ভালোবাসার গল্প, আর কিছুই না। যে ওর শহীদ মিনারের প্রতি যে ভালোবাসার প্রকাশ, সেটাকে আমি একজন ব্যবসায়ী, আমিও ওইখানে একটু কন্ট্রিবিউট করলাম এটা নিয়ে ফুল নিয়ে বাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, আমিও আমার জীবিকার জায়গা থেকে আমি আমার কন্ট্রিবিউশনটা করলাম, বাচ্চারাও একটা মজা পেল। তো ওখানে আমরা বলেছিলাম যে আমাদের মতো আর কে পারে এমন করে নিজের ভাষাকে ভালোবাসতে, এরকম একটা কথা ছিল। একটা ডিরেক্ট করেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাই। তো উনিও তখন খুব একই সঙ্গে দুইটা কাজ করছিলেন। একটা হচ্ছে বাংলা লিঙ্কের জন্য বাবুটা এখন কেমন থাকতো বা এরকম একটা মনে আছে কিনা, 26শে মার্চের ওইটা এবং এইটা, এই দুটো করছেন এবং উনি টেনশনে পড়ে গেছে যে ভাই এই দুইটার মধ্যে কোনটা ভালো হবে, কোনটা আবার একটু খারাপ হয়ে যায়, ওই টেনশন থেকে। বাট সারপ্রাইজিংলি দুইটাতেই ভালো রেসপন্স ছিল, রেসপন্স ভালো ছিল, দুইটাই উনি খুব সুন্দর করে বানিয়েছেন। পরের গল্পটা যেটা, সেটা গ্রামীণ ফোনের, এটা আমরা নিয়েছিলাম প্রথম আলোতে। পলান সরকার, ওনার ব্যাপারে ফিচার এসেছিল যে উনি খুব বৃদ্ধ একজন মানুষ সেই রাজশাহীতে, এবং এই গল্পটা আমাদের খুব অবাক করেছিল যে এই বৃদ্ধ একজন মানুষ একটা গ্রামে নিজের লাইব্রেরি থেকে বই নিয়ে বাড়িতে বাড়িতে দিয়ে আসে, বলে পড়লে পড়বে, রেখে দিলে যতদিন রাখবে, ওনার কোনো অবজেক্টিভ নেই, জাস্ট উনি এইটাই চান যে আচ্ছা আমি বইগুলো বাসাতে দিয়ে আসবো, ওরা পড়বে। তো ভাবলাম যে এটা নিয়েই আমরা একটা কিছু করি। সো পলান সরকারের জন্য নিয়ে করা এই কাজটাও খুব সবাই প্রশংসা করেছিল। এটা আমার বানিয়ে দিয়েছিল কিসলু, গোলাম হায়দার কিসলু। তো এই দুটো কাজ আমার এখনো মনে পড়ে। দুটো গল্পের মধ্যে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আছে, ওখানেও ছিল এইটা যা আমাদের মতো আর কে পারে দেশকে এমন করে ভালোবাসতে। সো দুটার মধ্যে আমি এখন একটা যোগসূত্র পাচ্ছি যে একটা তো রিয়েল, একটা তো আনরিয়েল। হ্যাঁ, বাট দুইটাই আসলে গল্পের কনস্ট্রাকশন জায়গা থেকে এটা আমরা যারা সাধারণ বাংলাদেশের মানুষ, ওদেরকে আমরা মনে করি একটু হওয়া উচিত। একটা হয়তো কেউ ফুল দিবে না, বাট ফুল যদি কেউ আসলে দিত কত ভালো হতো। হ্যাঁ, আর পলান সরকার এইটা তো নিজের স্বার্থ ভুলে এরকম একটা মানুষ কাজ করছে অন্যকে বই পড়ানোর জন্য, এটা তো হওয়ার কথা না, বাট অ্যাকচুয়ালি হয়। দুইটার মধ্যে আসলে একটা ইনক্রেডিবল একটা ব্যাপার আছে, যেটা একটা আসলেই কি বলেন সম্ভব এটা। আমরা আজকে দিনে আসলে আমার ধরনের বাংলাদেশে এরকম অনেক স্টোরি আছে যেটা আমার আজকে এসে প্রথম আলো বা অন্যান্য বিভিন্ন পত্রিকাগুলো নিয়ে কাজ করে। যেমন একজনকে দেখেছি, সে রাস্তার পাশে গাছ লাগিয়েছে, কি প্রামাণিক জানো না। হ্যাঁ, সো এরকম স্টোরি আসলে ওয়ার্থ টেলিং, ওয়ার্থ নোয়িং, এবং এটা ওই সময় হয়েছে। আমি জানি আজকের দিনে কতটা হয়। আমার ধরনের দে আর দ্য রিয়েল হিরোজ। এটা হয়তো গ্রামীণ ফোন এরপর কাজ করেছে, সিমিলার কাজ করেছে। আমার ধরনের আজকের দিনে এসে আসলে আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং মিডিয়া চয়েসেস আছে, বাট সামহাও আমার ধরনের ওই রিয়েল ব্যাপারটা আরও স্ট্রংলি অন করতে পারার কথা। তো ওই সময় কিন্তু যেসব কাজ হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট ইনভেস্টমেন্ট গিয়েছে গ্রামীণ ফোনের পক্ষ থেকে বলি, বা যে কোনো। আমার তো এখনও অবাক লাগে যে ওনারা এই দুটো কাজের জন্যই, আলী ভাই ছিলেন তখন গ্রামীণ ফোনে হেড অফ মার্কেটিং, এখন বিকাশে যিনি আছেন। সো আমার মনে আছে আলী ভাইকে বাসায় গিয়ে রাতে, এত দেরি হয়ে গেছে, ওনার বাসা উত্তরা ছিল, তো বাসায় গিয়ে ওনাকে রাতে ওনার টিভিতে ছবি দেখাচ্ছি ফর অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন। সো ওই সময়গুলো খুব ইন্টারেস্টিং লাগে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বিষয়ের প্রতি যদি সৎ থাকা যায় একটু, পিওর কমার্শিয়াল পারপাস। হ্যাঁ, রাইট। আর ক্রিয়েটিভেরও একটু সৎ থাকার ব্যাপার আছে। আমি সেটা বলতে চাচ্ছিলাম যে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটাকে যেন খুব সৎভাবে বলতে পারি। যে গল্পটা বলতে চাচ্ছি তার পারপাসটা আমি নিজে জানি কিনা। আজকের দিনে যেটাকে আমরা বলি যে আমরা ক্লিক বেট যেটা করি, আজকের দিনে এসে যায় ইট উইল গেট সাম ক্লিকস, লেটস ডু ইট, অ্যান্ড আই উইল রিমেম্বার ইট ফর 5 seconds, তারপর ভুলে যাব। হ্যাঁ, তো ওইটা আর কি, পপুলারিটি ইজ এ বিগ হুক আজকের দিনে আসে। যেটা বলছেন, আমার ধারণা ইংরেজিতে একটা শব্দ আছে আর্নেস্টলি কাজ করাটা আর কি। অনেস্টলি এবং আর্নেস্টলি দুইটাই মিলে আসলে একটা ইন্টারেস্টিং একটা তৈরি হয়। সো বিটপিতে ভালো একটা সময় কাটালেন, কতদিন ছিলেন বিটপিতে? 2001 থেকে 2000
8। এবং ওই সময় একটা ভালো গ্রোথ হলো আপনার ক্যারিয়ারে। হ্যাঁ, সুপার গ্রোথ, এভরি ইয়ার প্রমোশন। হ্যাঁ, সো এবং মানে ইনফ্যাক্ট ওই সময় আপনি ইউর ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ক্রিয়েটিভ ডিরেক্টর ইন দ্য ইন্ডাস্ট্রি বিটুপিতে থাকা অবস্থাতে। বাট বিটুপির চ্যাপ্টারও একটা সময় ক্লোজ হয়ে আসলো কেন? বিটুপির চ্যাপ্টারটা ক্লোজ করার আমার আসলে ওরকম কোনো ইচ্ছা ছিল না, বাট বিটুপিতে কাজ করতে করতেই আমার আরও 2 এই ইন্ডাস্ট্রি কলিগ, আসিফ ভাই, ডক্টর আসিফ আকবর খান, উনি মিডিয়াকমে ছিলেন, আর আমার এক ছোট ভাই মেহেদি, ও মিডিয়াকমে ছিল। যখনকার কথা বলছি তখন হয়তো গ্রেতে ছিল, যদি ভুল না করে থাকি। তো আমি মিডিয়াকমে যেতাম আসিফ ভাইয়ের সঙ্গে আড্ডা দিতে, উনি কিভাবে কাজ করছেন, কারণ ইন দ্য মিন টাইম আসিফ ভাইয়েরও কিন্তু অনেক ভালো ভালো ক্যাম্পেইন ছিল। হ্যাঁ, তো ওনার বলতে পারেন যে ওনার সঙ্গে ওনার কথা শুনতে যেতাম, ওনার সঙ্গে সময় কাটাতে যেতাম, শিখতে যেতাম। মোট কথা আলোচনা, আড্ডা, এই জিনিসটা ভালো লাগতো। কে কার কাজে কন্ট্রিবিউট করলাম আর কি করতে পারলাম না পারলাম এটা ব্যাপার না। আবার এখানে না রাজীবেরও আবার ভূমিকা আছে। রাজীব তখন গ্রামীণে হয়ে গেছে, ও বিটুপি থেকে বের হয়ে গেছে না, তখনও এজেন্সি তৈরি করে নাই। ও কিন্তু মাঝখানে কিছুদিন আবার গ্রামীণ ফোনে ছিল। হ্যাঁ, তখন গ্রামীণ ফোন ছিল, আমার মনে পড়েছে। হ্যাঁ, একটা সময় গ্রামীণ ফোনে ছিল, হেড অফ ক্রিয়েটিভ ছিল। ও একটা ইনিশিয়েটিভ নেয়, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের হয়ে কাজ করবে। ও যেটা করে সেটা হচ্ছে যে ওর ইন্টারনাল টিমও ছিল, বাট ও আসিফ ভাই, আমাকে, মেহেদিকে, আমাদের সবাইকে একসঙ্গে করে, অমিতাভও ছিল, একসঙ্গে করে একটা ক্যাম্পেইন ডিজাইন করে। তো সেই ক্যাম্পেইনে সেইটাও খুব মানুষের মুখে মুখে ছিল। কি ক্যাম্পেইন ছিল ওটা? সেটা এখন বললেই মনে পড়বে, বাংলাটা বলার আগে বলি যে আসিফ ভাই যেটা বলল যে আমেরিকান এক প্রেসিডেন্টের একটা কথা ছিল যে অল গেভ সাম গেভ অল। এইটা নিয়ে আমরা আবারও গ্রামীণ ফোনের সেটা 26শে মার্চ বা 16ই ডিসেম্বর এরকম কিছু একটা করতেছিলাম। তো তখন আমার দায়িত্ব ছিল, যেহেতু কপিরাইটার, যে এটার ভাই একটু বাংলা করে দে। তখন আমি বাংলা করলাম। সেটা হচ্ছে যে সবাই দিয়েছে অনেক, অনেকে দিয়েছে সব, এইটার একটা ক্যাম্পেইন ছিল। সেটা অমিতাভ করে। সেটা 21শে ফেব্রুয়ারি ক্যাম্পেইন, যে ওই মিছিলে বের হয়, পুলিশ গুলি করে ফেলে ওদের উপরে, একটা ব্যারিকেড ছিল। তো এই ক্যাম্পেইনটাও কিন্তু খুব পপুলার ছিল। এই আমাদের আসলে আড্ডা দেওয়া শুরু, এবং ওইটা থেকে আমরা টাকাও কামাইছিলাম। হ্যাঁ, রাজীব খামে ভরে কিছু টাকা দিয়েছিলাম। এই আড্ডা দিয়ে টিয়ে দিতে 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 একটা সময় আমাদের মনে হলো যে আমরা নিজেরা কিছু একটা করব। আচ্ছা। তো তখন আমাদের আবার একটা কোলাবোরেশন হলো ইন্টারস্পিডের সঙ্গে। ইন্টারস্পিড মানে তখন একটা রিভাইভালের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ভালো ছিল ইন্টারস্পিডের সিচুয়েশন, নট ব্যাড। সিটিসেল ছিল মনে হয়, বাংলালিংকের একটা ছোট একটা অংশ ছিল। শারজিল যেটা চাইলো সেটা হচ্ছে যে আসি আমরা সবাই একসঙ্গে করি, তোমরা তোমাদের এজেন্সি করবা, ইন্টারস্পিড চলবে, মানে জাস্ট ফোকাস অন ওয়ার্ক। তা আমরাও ওইভাবে, আমি বিটুপি থেকে বের হয়ে চলে আসলাম, মেহেদিও চলে আসলো, আসিফ ভাই সামহাও বের হতে পারে নাই মিডিয়াকম থেকে। তো ওই ইন্টারস্পিডটা হচ্ছে আমাদের একটা নতুন একটা ফেজ বিটুপি থেকে এসে। আমি কিছুই বুঝতে পারছি না, যেটা প্ল্যান ছিল তার তো কিছুই হলো না। তো আই ওয়াজ কন্টিনিউইং, আমি 2 বছর কন্টিনিউ করেছি। ওই সময় সিটিসেল অ্যাকাউন্টটা আমি দেখতাম, ওখানেও বেশ কিছু ভালো ভালো ক্যাম্পেইন করা গেছে সানিয়া আপার সঙ্গে। আচ্ছা। তো ইন্টারস্পিড থেকে এক সময় আই সুইচ টু ওগিলভি। ইন্টারস্পিডের চ্যাপ্টার খুব অল্প সময়ের জন্য, 2 বছর ওভারঅল এক্সপিরিয়েন্স, ভালো কিছু কাজ হয়েছে। বাট মানে আপনি বলছেন যে বুঝতে পারছিলাম না, এটা কেন বলছেন? যে তার মানে কি পুরোপুরি ফুটিংটা পাননি ওখানে? না, সে মানে মানে প্রবলেমটা ওখানের জন্য না, প্রবলেমটা হচ্ছে আমরা যেই প্ল্যান নিয়ে আসছিলাম সেটা তো এক্সিকিউট করতে পারলাম না। আচ্ছা। একটা ককটেল নাম ছিল আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সির, কাগজে কলমে সেটা খোলাও হয়েছে, কিন্তু আমাদের যে প্ল্যানটা ছিল, ইভেন আমার মনে পড়ে আমরা 3 জন, আমি, আসিফ এবং মেহেদি, আমরা 3 জন মিলে কয়েকটা ক্লায়েন্টের কাছে গিয়েছিলাম পিচ করতে আমাদের এজেন্সির জায়গা থেকে। বাট মানে আসিফ ভাই তো বের হয় নাই, আমরা তো আসলে একসঙ্গে একটা অংশ অপূর্ণ থেকে গেল, এন্ড উই ডিডন্ট কন্টিনিউ, যে না ওইভাবে করবো না। আমাদের যেটা প্ল্যান ছিল সেইভাবে না করতে পারলে আর এই মানে অ্যাট টাইমস কেমিস্ট্রির একটা ইস্যু থাকে। 3 জন মিলে যে কেমিস্ট্রি, 2 জনের কেমিস্ট্রি ইজ ভেরি ডিফারেন্ট, ডাইনামিক্স আর ভেরি ডিফারেন্ট। সো হয়তো মেবি ওই জায়গা থেকে হয়তো ইট ডিডন্ট ওয়ার্ক আউট। ইউ রাইট, কেমিস্ট্রিটাই অন্যরকম। আমি আর মেহেদি মিলে একসঙ্গে হয়তো করতে পারতাম, বাট মেহেদিও কি আমার সঙ্গে ওই 3 জনের যে বন্ডিংটা, ওই বন্ডিংটা হতো কি না। মানে কারণ এখানে একজনের
শর্ট কামিংস, একজনের স্ট্রেংথ, একজনের উইকনেস, প্রতিটার মধ্যে কমপ্লিমেন্টারি কিছু থাকে আর কি। একদম, আমরা হয়তো বিভিন্ন সেক্টরে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতাম। তো সেটা হয় না, এটা দেখো এখন বলতে গিয়েও আমার খারাপ লাগছে। তো সেটা হয় নাই দেখে আমি আসলে ইন্টারস্পিডেও আর বেশি দিন কন্টিনিউ করিনি। এরপরে নতুন চ্যাপ্টার হচ্ছে ওগিলভি। ওগিলভিতে। সো ওই সময় জয়েন করলেন ওগিলভিতে, রাইট, অ্যাজ দ্য হেড অফ। তখন আমি জয়েন করি, এটা খুব ইন্টারেস্টিং ছিল কারণ ইন্টারস্পিডে আমি ছিলাম জিসিডি হিসেবে, পরে ওগিলভিতে আমি জয়েন করি ইসিডি হিসেবে। আচ্ছা, মানে জাস্ট টু হ্যাভ আ প্রমোশন। আমি এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে যাই 2011। বাহ, মানে 10 বছরের মাথায়। হ্যাঁ, ওগিলভির কাজের জায়গাটা একটু আপনার জন্য প্রবলি মোর স্যাটিসফাইং ছিল হ্যাঁ, দেন ইন্টারস্পিড? এভাবে আমি বলতে চাই না আসলে। ইন্টারস্পিডেও আই হ্যাড ভেরি গুড মেমোরিজ, ভেরি ফন্ড কলিগস, খুব ভালো ভালো ক্যাম্পেইন, ম্যানেজমেন্ট খুব ভালো ছিল। বাট যেমন ওগিলভিতে ইউ হ্যাড এ ভেরি স্ট্রং টিম। হ্যাঁ, ইউ হ্যাড ভেরি স্ট্রং টিম। এটা কি আসলে এই টিমটা ওগিলভির টিমটাই এখন কিন্তু বিভিন্ন জায়গায় আছে, ভালো ভালো পজিশন নিয়ে আছে। সো এই টিমটা কি জাস্ট অ্যাক্সিডেন্টাল তৈরি হয়ে গেল নাকি একটা মানে প্রসেসের মধ্যে গিয়ে ওই প্রসেসের ভেতরে অনেক ভালো ভালো লোকজন ছিল, আবার যারা চলেও যায়, হ্যাঁ, অন্য এজেন্সিতে চলে যায় বা অন্য ইন্ডাস্ট্রিতে চলে যায়। হ্যাঁ, অনম একজন, হ্যাঁ, অনম তো গ্রেতে চলে গেল, এখন তো এজেন্সিতেই নাই, হি ইজ ডিরেক্টিং ভেরি বিউটিফুল ফিল্মস। মানে অনমের কথা যেহেতু আসলো, অনমের কিন্তু একটা সাইড কিন্তু আবার মিউজিশিয়ান, অ্যাক্টর, একটা সাইড আবার লেখালেখি করে। সো হি ওয়াজ এ ভেরি মাল্টি ট্যালেন্টেড পারসন। একদম এক্স্যাক্টলি, মানে ইন আ ওয়ে হি ইজ ভেরি আইডিয়াল ফর এজেন্সি এনভায়রনমেন্ট, বাট আই থিঙ্ক হি হ্যাড ইজ কলিং ডিফারেন্ট, যে আমি অন্য কিছু করব। সো এবং আমার মনে আছে ওই সময় আমরা ইন্ডাস্ট্রিতে প্রবলি ওগিলভি ওয়াজ মেকিং কোয়াইট আ নয়েস, যে ভাই ইন্টারেস্টিং ভালো ভালো কাজ হচ্ছে, হ্যাঁ, এবং মানে অলমোস্ট লাইক যে ওগিলভি গ্লোবালি তো ইজ ভেরি নোন ফর ইটস ক্রিয়েটিভ ওয়ার্ক, হ্যাঁ, আউটস্ট্যান্ডিং ক্রিয়েটিভ ওয়ার্ক। আমার ধারণা বাংলাদেশে ওইটার একটা ইন্টারেস্টিং একটা ওগিলভির সবচেয়ে বড় মানে সুন্দর জায়গাটা ছিল সেটা হচ্ছে টেলিটক, একটা লোকাল সরকারি টেলিকম ব্র্যান্ড, কিন্তু ওটাকে আমরা এই যে একেবারে শিফট করে ফেলা। তবে এটা একটা ব্যাপারও ছিল যে 3G লঞ্চ করবে বাংলাদেশে প্রথম, সো ওইটা আমরা ওই ক্যাম্পেইনটা আমরা করার পরে টেলিটক হ্যাড আ নিউ ফেস। এইটা আমাদের মনে করি যে আমরা একটা বড় সাকসেস ছিল ফ্রম ওগিলভি। বিটপি, ইন্টারস্পিড এবং ওগিলভি, আমাদের ওগিলভিতে প্রবলি কাজের জায়গা থেকে এক্সপোজারটা প্রবলি একটু অন্যরকম ছিল আপনার কাছে। বেশ ভালো এক্সপোজার ছিল। আমি আসলে বলবো কি যে আমি ধরো লার্নিং অ্যাডভার্টাইজিং, এটা আমি বিটপিতে পেয়েছি অ্যান্ড ওগিলভিতে পেয়েছি। ওগিলভিতে মানে আমার ক্রিয়েটিভ ডিরেক্টরস কনফারেন্সে জয়েন করার সুযোগ হয়েছে, তারপরে ওগিলভিতে বাইরে থেকে ট্রেনার এসেছে, আমিও বিদেশে কয়েকবার গিয়েছি। সো এই সুযোগগুলো ওগিলভি আমাকে অনেক ভালো পেয়েছে। গ্লোবাল কিছু ব্র্যান্ডের কাজ করার যেটা, আর ব্র্যান্ডের কাজ করার ব্যাপারে আমি যেটা বলবো, টু বি ভেরি অনেস্ট, সেটা হচ্ছে যে গ্লোবাল ব্র্যান্ড, আমি যখন ওগিলভিতে ছিলাম তখনও গ্লোবাল ব্র্যান্ডগুলো না একটু অ্যাডাপ্টেশন ওয়ার্ক করতো। আর বিএটিতে তো ওইভাবে আমি যে ধরনের কাজ পছন্দ করি সেরকম কাজ করার সুযোগ কম, বেশিরভাগই বিটিএল, 1-to-1 ইভেন্টস। এই কারণেই কোনো না কোনোভাবে হয়তো আরও খুঁজলে আরও পাওয়া যাবে। আমরা গোল্ডেন হারভেস্টের ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটা কাজ করেছিলাম, মেহেদির কনসেপ্ট ছিল খোঁজ দ্য ফ্রেঞ্চ, তখনই আমরা এটা করে ফেলেছিলাম। এখন যে খোঁজ দ্য সার্চ আরও অনেক কিছু আছে, তখন এটা করে ফেলেছিলাম। এটা 2011-12 কোনো একটা সময়, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এক ফ্রেঞ্চ ভদ্রলোকরে খুঁজতেছে, এটা বানাইছিল মুস্তাফা সরোয়ার ফারুকী। বাট যেটা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যে গ্লোবাল ব্র্যান্ডের কাজের স্কোপ থাকলেও সেখানে অনেক লার্নিং ছিল, বাট উই ডিড গুড ওয়ার্ক ফর লোকাল ব্র্যান্ডস লাইক টেলিটক, যেটা একটু আগেই বললাম, এবং এটা করতেই আমাদের ভালো লাগতো। এবং পারফেক্টের খুব ভালো ভালো কাজ হচ্ছে। ও রাইট, পারফেক্টই, আমি ভুলে যাই আসলে। হ্যাঁ, অনেক ভালো ভালো কাজ ছিল পারফেক্টের জন্য। ওগিলভিতে না আমার মানে ভালো লাগার জায়গাটা হচ্ছে যে আমি অনেক শেখার সুযোগ পাচ্ছিলাম। আচ্ছা, আমি সিঙ্গাপুরে খুব ইন্টারেস্টিং, এটা তো আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম যে ক্রিয়েটিভ ডিরেক্টরস কনফারেন্স। আমি জানিও না কি, আমাকে বললো যে ওখানে সবাই যাবে, সবাই বিভিন্ন দেশ থেকে যাবে এবং তারা তাদের কাজ ওখানে প্রেজেন্ট করবে। আর আমরা যদি প্রেজেন্ট করি তো করতে পারি, আর না করলে আমরা দেখতে পারি ওখানে এবং শিখতে পারি, যাতে নেক্সট ইয়ার আমরা প্রেজেন্ট করতে পারি। এইটুকু জেনে কিন্তু আমি ওখানে গেলাম, আর কিন্তু কিচ্ছু জানি না।
তা আমি বললাম যে ভাই প্রেজেন্ট করার দরকার নাই ওখানে, যে কি কি কাজ নিয়ে আসবে আর আমি যে কি নিয়ে যাব। তো পরে ওখানে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম একটু একটু করে, সেটা হলো যে ওগিলভি এটা অ্যারেঞ্জ করে, এটা হচ্ছে প্রি ক্যান সাবমিশন। ওখানে একটা আলাদা একটা এক্সিবিশন হয়, ক্রিয়েটিভ চেয়ারম্যান গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড, তখন ছিল থাম খাই মেং। তো সে ওখানে হিজ দ্য জাজ, তার সঙ্গে আরও সাঙ্গপাঙ্গ আছে, পুরো একটা কাউন্সিল থাকে। হ্যাঁ, ওই ঘুরে ঘুরে কাজগুলো দেখতেছে, আমি পিছনে পিছনে আসি যে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে উনি কাজগুলো দেখে কি করে বা কীভাবে জাজ করছে। তা আমি খুব অবাক হইলাম, সভ্য দেশ, সভ্য মানুষ, কিন্তু ওনার আচরণ দেখা মানে একজন, উনি গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েটিভ ডিরেক্টর, একটা ওনার তো একটা ইয়ে থাকে, উনি এরকম যে ছিঁড়ে ফেলতেছে, ঝাড়ি দিতেছে, গালাগালি করতেছে কাজ, এবং আমি খুব মানে বললাম যে মনে মনে যে বাচ্চি, আমি কিছু আনলে মাইর খাইতাম। মানে ওখানে বড় বড় ক্রিয়েটিভ ডিরেক্টররা সব। তো যাই হোক, এটা একটা বিশাল অভিজ্ঞতা আমার জন্য। এবং মানে আরেকটা ব্যাপারটি কিরকম যে আসলে তার কাছে কাজের স্ট্যান্ডার্ডের ডেফিনেশন ইজ ভেরি ভেরি ডিফারেন্ট, ভেরি ভেরি ডিফারেন্ট অ্যান্ড হাই, ভেরি হাই। যে কাজগুলো দেখে একদম ভেরি অনেস্টলি আমার মনে হচ্ছিল যে বাহ, খুব ভালো কাজ, ওই কাজটাকে উনি ছিঁড়ে ফেললেন লিটারেলি, যে এটা কিছু হয় নাই, এটা নিয়ে আসছো কেন, এটা তুমি কেন পাঠাবা, এই ধরনের। আই ওয়াজ সিইং সাচ ড্রামাস, পিছনে আসি, চোখে চোখও যাতে না পড়ে, বুঝছো। তো যাই হোক, ওখানে আমি প্রথম এই কাজটা দেখি, এটা তুমি দেখছো হয়তো, সেটা হচ্ছে থাই লাইফ ইন্স্যুরেন্সের একটা কে সেরা কতগুলো স্পেশাল চাইল্ড একটা স্কুলে স্টেজের উপরে গানটা করতে থাকে, এবং আমরা আস্তে আস্তে একটু একটু করে বুঝতে পারি যে এরা আসলে স্পেশাল চাইল্ড। এবং তাদের গানের মধ্যে ওইটা থাকে যে মাকে জিজ্ঞেস করছিলাম যে বড় হয়ে আমি কি হব, মা বলতেছে যা হবার তাই হবে, হোয়াট এভার উইল বি, মানে উইল আই বি প্রিটি, উইল আই বি হ্যান্ডসাম। এই কথাগুলো যখন বলতেছে তখন আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি যে একটা ছেলের হাত নাই, একটা ছেলে হুইল চেয়ারে বসা, একটা ছেলের মাথাটা একটু বড়, মেয়ের। তা আমি দেখে প্রচণ্ড মুভড, সিরিয়াসলি মুভড, এবং আমি অপেক্ষা করতেছিলাম যে এটা কে বানাইছে, একটু দেখবো তাকে, এবং এটা সিলেক্টেড যেটা যাবে, এবং এটা কেন জিতছে অনেকগুলা। পরে দেখলাম কি, আমার পাশে যে বসেছিল একজন থাই ভদ্রলোক, খুবই বসে আছে, একটা ঝোলানো ব্যাগ, একটা কাগজে কি জানি করতেছিল নর্মালি, এবং ওনার সঙ্গে আমি থ্রু আউট দ্য হোল মাই স্টে ইন সিঙ্গাপুর ওনার সাথেই আমি কথা বলতেছিলাম। হি ওয়াজ সো, মানে অনেক থাকে না, মানে অনেক আন্তরিক, হ্যাঁ আন্তরিক এবং খুব ইজি গোয়িং একটা ক্যারেক্টার। আমি বললাম কি আল্লাহ, ওনার সাথে এত কথা বলতেছি আর উনি পোর্টফোলিওতে এরকম একটা কাজ নিয়ে বইসা আছে, মানে নিজেকে খুব ভাগ্যবান মনে হইতেছিল। এইটা আমার ওগিলভিতে একটা খুব বলবো যে ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স। ওখান থেকে আমি অনেক কিছু বুঝতে পারছি আসলে। থাম খাই মেংয়ের কথা বলতেছিলাম, ওইটাতে একটু যাই। বলতেছিল যে ক্যানে তুমি যদি জিততে চাও উইথ ইয়োর ভিডিও, ফিল্ম নিয়েই বলতেছিল, যদি জিততে চাও তাহলে তোমার আসলে যেটা লাগবে সেটা হচ্ছে মেইনলি ইউ নিড আইডিয়া, একটা বিগ আইডিয়া, মানে তোমার কাজের 80% কন্ট্রিবিউশন হবে উইথ দ্যাট বিগ আইডিয়া। তা আমরা সবাই অপেক্ষা করতেছি হোয়াট ইজ দ্যাট 20%, 20%টাও কি, ওটাও তো জানা থাকা লাগবে। খালি বিগ আইডিয়া দিলে 80 পাইলাম, আর 20-এর ফাঁকা যাবে না। তো খুব ইন্টারেস্টিং, মানে প্রেজেন্টেবলও খুবই। বলতেছে অ্যান্ড দ্য রেস্ট 80% ইজ ক্রাফটিং। সরি, 80% 20%? 80। তো 20% হচ্ছে আইডিয়া, 80% হচ্ছে আইডিয়া, আর 20% and the rest 80% is crafting, so equally important. This is his presentation, বুঝছো। আমরা তো মানে এই তোমার মতোই আমারও অবস্থা, কি ভুল বললো নাকি? না, মানে ইটস সো ইম্পর্টেন্ট, ইকুয়ালি। আমরা বলি না অনেক সময় আমাদের ক্রিয়েটিভের যেটা হয়, আমি দেখছি প্রায়, যে তোমার একটা আইডিয়া করলাম, একটা গল্প ভাবলাম, আমার কাজ শেষ। ওই যে আরও 80% বাকি থেকে গেল ইন ক্রাফটিং, ওই কষ্টটা আমরা অনেকেই করি না। মানে এটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমার ধরেন আমাদের দেশে মানে যেটা আমার ধরেন একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল, আমি জানি এখন কতটুকু আছে, যে ডিরেক্টরের সাথে সময় কাটানো, ডিরেক্টর ইজ ইউ পার্টনার, হ্যাঁ। এবং প্রবলি অনেক ডিরেক্টরের ক্ষেত্রেও ওই সময়টা আছে কিনা যে ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে এসে বসবে, সময় কাটাবে, এবং প্রি অ্যান্ড পোস্ট দুইটা স্টেজে গিয়ে কিন্তু, যে কারণে কি আমি দেখেছি আসলে ভালো ভালো আইডিয়া, ভালো ভালো স্ক্রিপ্ট লেভেলে সুন্দর। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, ভালো ভালো স্ক্রিপ্ট, বাট প্রোডাকশন হওয়ার পরে আই ওয়াজ এক্সপেক্টিং মোর,
হ্যাঁ, এবং আমার ধারণা এটা আপনার ক্ষেত্রে হয়েছে যে এত সুন্দর গল্প, এটা তো ডিরেক্টরটা সামহাও আমি যদি যেভাবে চাচ্ছিলাম ওটা হয়ে ওঠে না। অবশ্যই অনেক ক্ষেত্রে ডিরেক্টরের ভিশনটা অন্যরকম হতে পারে অবশ্যই, বাট এটা কারেক্টলি অ্যাজ ইউ সেড যে এটা আসলে ক্রিয়েটিভ পার্সোনালেরই দায়িত্ব এটাকে পুরোপুরি 80টাকে নিয়ে আসা, বাকি খুব 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 মানে রাইটলি সেইড। এই কিছুদিন আগে আমি 2-3 দিন আগে হবে এটা ডিরেক্টরস অ্যাডফা আমাদের এখানে ওদের একটা সেশনে গিয়েছিলাম, সব ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টরস। তো ওদেরকেও আমি এই তুমি যেটা বললো যে এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি আলোচনা করছিলাম। তা আমি ওখানে যেটা নিজেও কথা বলতে বলতে বুঝলাম সেটা হচ্ছে যে আমরা এজেন্সিতে যে আসলে একটা স্ক্রিপ্টে যে আসি, রাস্তাটা তো অনেক লম্বা, বিশাল একটা পথ আমরা পাড়ি দিই। ইন শর্ট ব্রিফিং, সেখান থেকে আবার ডিব্রিফিং, তারপরে আইডিয়ার জন্য মাল্টিপল ব্রেইনস্টর্মিং, তারপরে আইডিয়া, কার্নেল অফ অ্যান আইডিয়া, দেন ট্রান্সলেটেড ইনটু আ স্ক্রিপ্ট বা স্টোরি, ক্লায়েন্টকে প্রেজেন্ট করা, ফিডব্যাক, নতুন স্টোরি। এই করতে করতে একটা জায়গায় এসে আমরা দাঁড়াই, তাই না? যে হ্যাঁ, দিস ইজ অ্যাপ্রুভড, দিস ইজ দ্য স্ক্রিপ্ট উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। আমার কাছে মনে হয় অনেকে মিলে তো ওই স্ক্রিপ্টটাতে আসলাম, এর ভিতর অনেক স্ট্র্যাটেজিক জার্নিও ছিল। তারপরে ওইটা ট্রান্সফার করতেছি আমরা কিন্তু একজন ডিরেক্টরের কাছে। আমরা যে স্ক্রিপ্টটাতে আসলাম, লেটস সে আফটার 2 উইকস 3 উইকস, ডিরেক্টরকে কিন্তু আমরা জাস্ট হাফ অ্যান আওয়ার এটা ব্রিফ করতেছি। ওর পক্ষে কি অনেস্টলি আমাদের মতো করে ওটাকে বোঝা সম্ভব? আমরা যারা স্ক্রিপ্টটা ক্রাফট করলাম জাস্ট ইন হাফ অ্যান আওয়ার বোঝা সম্ভব না? সম্ভব না। তুমি আমাকে জিজ্ঞেস করলে, আমি যখন একজন ডিরেক্টরকে ব্রিফ করি, আমি কিন্তু একদম স্ট্র্যাটেজিক জায়গা থেকে ব্রিফ করার চেষ্টা করি। কারণ কি, মানে আমি চাই যে একই প্লেনে আমরা আসি আগে, মানে আর একটা ক্রিয়েটিভ জার্নি তো এখান থেকে শুরু হবে। যখন ডিরেক্টর অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর একটা স্ক্রিপ্ট নিয়ে আবার কাজ করা শুরু করবে, আমি মনে করি ফ্রম হিয়ার আর একটা ক্রিয়েটিভ জার্নি স্টার্টস। অবশ্যই যে পর্যন্ত ছিলাম সেখান থেকে আবার আরও উপরে যেতে হবে। তো যে পর্যন্ত ছিলাম ওই পর্যন্ত তো ওকে আগে আনতে হবে। এই আনার দায়িত্বটা যেমন করে বললা সেটা আমারই আসলে, ক্রিয়েটিভ ডিরেক্টরের। এবার ওকে এনে এইবার ও আর আমি মিলে যত সময় কাটাবো, এটা আমরা, তুমি ঠিক বলছো, আমি অমিতাভ, সরর ভাই, কিসলু, পিপলু, আদনান, এদের অনেকের সঙ্গে এরকম অনেক সময় কাটাইছি উইথ ওয়ান স্টোরি। এই সময়টা কাটানোর পরে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, স্ক্রিপ্ট যেখানে ছিল সেখান থেকে আমরা আরও অনেক দূরে চলে গেছি এবং আরও ভালো হয়েছে। সো ওই আলোচনাটা এখন হয় না। ব্যবসাকে দোষ দিতে পারো যে আমারও সময় নাই, পরিচালকেরও সময় নাই, আমরা ওই লিখিত যেটা পেলাম ওইটার উপরেই কাজ করা শুরু করে দেই, রেফারেন্সেস খুঁজি। এটা নিয়ে কিন্তু ডিরেক্টররাও খুব ওয়ারিড অ্যান্ড ইরিটেটেড যে এত রেফারেন্স, সেগুলো দেখে আমাদেরকে একটা জায়গায় স্ট্যান্ডার্ড বলে দেওয়া হয় যে এইটাই করতে হবে। তাহলে আর আমি কি ভাববো, আর আমি কি করব? আমি যখন তোমার ওই কনফারেন্সটা থেকে দেশে আসার পরে আমার একদম আমি নিজের মন থেকে যেটা করছি সেটা হচ্ছে A4 পেপারে একটা লেখা লিখে প্রিন্ট নিয়ে ওগিলভিতেই বিভিন্ন জায়গায় লাগিয়ে দিছি। কি লিখেছিলেন? বোকার স্বর্গে আছি, ক্রিয়েটিভলি বলতেছি, বাই ওয়ার্ক, কাজের জায়গা থেকে। তো এই বোকার স্বর্গে থাকাটা আমাদের জন্য ভাঙা খুব জরুরি ছিল। সেটা আমরা এখনও পারছি কিনা জানি না, এত সোজাও না। মানে আমরা যে গতিতে আগাচ্ছি তার চেয়ে আরও অনেক দ্রুত গতিতে অন্যরা এগিয়ে যাচ্ছে, সো আমরা ক্রমশই হয়তো পিছিয়ে পড়ছি। সো এই চেঞ্জটা আসলে ডিফিকাল্ট। সানে জার্নি শুরু কবে থেকে বা কিভাবে? 2013 অগাস্ট, এটা আমার মনেই আছে একদম। সো মানে 12 বছর হয়ে গেল প্রায়। হ্যাঁ, সেটাও 12 বছর হয়ে গেল। সময় ভাই কীভাবে যায়, মানে ওয়ান ফাইন ডে ব্যাপারটা কীরকম? I was offered from the then CEO of Mediacom. উনি আমাকে ফোন করেছিলেন, আমি তখন বিএটির একটা ওয়ার্কশপে ছিলাম, আচ্ছা, ইন কক্সবাজার। হ্যাঁ, খুব নর্মাল এগুলো না। তো আমাকে ফোন করলেন, আমার কাছে মনে হলো বিএটির ওয়ার্কশপে থাকার চেয়ে লেটস ডু সামথিং নিউ।
তারপর ওখান থেকেই মানে ডিসিশন দেন আই ডিসাইডেড যে না, আচ্ছা। কারণ আমি আসলে ক্রিয়েটিভ কাজ করতে চাচ্ছিলাম, টু বি Okay. অনেস্ট। আপনি তো সবসময় ইয়েস আপনি সিনিয়র ছিলেন, মানে বিটিভিতেও মোটামুটি সিনিয়র ছিলেন, ক্রিয়েটিভ ডিরেক্টর, অন্য সবগুলোতে গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর বা এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, সো ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র বা ওয়ান অফ দ্য সিনিয়র ছিলেন। এখানে আসলে আপনাকে নিয়ে আসলে এজেন্সিটা তৈরি করা হয়েছে। ইউ আর দ্য ফেস অফ দ্য এজেন্সি, রাইট? ইট ওয়াজ নেভার লাইক দ্যাট বিফোর। না, নট রিয়েলি। সো মানে এইটা কি একটা বড় ইন্সপিরেশন ছিল বা একটা বড় কারণ ছিল সানে আসার, না, নাকি এটা উল্টা আসার ভয়ে কাজ করেছে? আবার একটু পেছনে যেতে হবে আসলে। Sure. সেটা হচ্ছে যে এই কথাগুলো কেমন লাগবে সবার আমি জানি না। সেটা হচ্ছে যে ওগিলভিতে যখন আমি ছিলাম, যেটা হচ্ছে এটা একটা নেটওয়ার্ক এজেন্সি। হ্যাঁ, সেখানে আমি দেখতাম যে আমিও তো সেখানে ওয়ান অফ দ্য ম্যানকম মেম্বার। তো সেখানে আমার কলিগরা সবাই আমরা প্রচণ্ড পরিশ্রম করছি, কাজ করছি, কিন্তু বিজনেসের জায়গাটায় আমাদের একটা বড় অংশ আমাদেরকে আসলে নেটওয়ার্কে দিয়ে দিতে হতো। এই যে আমার চিন্তায় ছিল যে এই রেশিওটা আমি চেঞ্জ করব, যে আসলে যতখানি দিতে হয় ততখানি না দিতে হয়, কিন্তু সেটা আমি পারি নাই। তো এটাও একটা কারণ টু শিফট ফ্রম আ নেটওয়ার্ক এজেন্সি টু আ লোকাল এজেন্সি, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি আসলে বাদবাকি আর কোনো কিছু চিন্তা করি নেই যে আসলে আমাকে নিয়ে কি করবে বা আমি ভয় পাবো না আমার ভালো হচ্ছে, এগুলো কিছুই ভাবিনি। আমি ভেবেছি যে আমি নতুন একটা কিছু করব। আমার মধ্যে কোনো ফিয়ার ছিল না। আচ্ছা। এই একটা ড্রাইভই ছিল, আই ওয়ান্ট আ নিউ প্লেস, আই ওয়ান্ট টু ডু নিউ থিংস। বাট মানে নতুন মানে হচ্ছে আসলে কিছুই নাই, একদম লিটারেলি স্ক্র্যাচ থেকে শুরু। এটা ইউ আর নট জয়নিং মিডিয়াকম, ইউ আর জয়নিং, ইনফ্যাক্ট ইউ আর ক্রিয়েটিং সান। সো এটা তো তুমি অবাক হবা, আমি প্রথম মেবি 3 months I was the only one employee in the whole office. তখন কাজ করতেন নাকি বসে থাকতেন? বসে থাকতাম, আমি নিজে লেখাপড়া করতাম। হ্যাঁ, ওই সময় কোনো মানে অ্যাকচুয়াল কাজ হতো না? কোনো কাজ নাই, আচ্ছা, নো ওয়ার্ক। লাঞ্চ টাইমে লাঞ্চ করা, আমার একজন সাপোর্ট স্টাফ ছিল, চা কফি খাওয়া, লাঞ্চ টাইমে লাঞ্চ করা, এটা তো একেবারে অফিস সিক্রেট। আর বই পড়া, ইউটিউবে ভিডিও দেখা, এইসব করতাম। আচ্ছা। আর মাস শেষে বেতন। বাহ, খারাপ ছিল লাইফটা। না, এরপরে আস্তে আস্তে বুঝলাম যে না, আমার তো আসলে ব্যবসা করতে হবে, বিজনেস প্রেশার আছে। হ্যাঁ, সো তোমরা আস্তে আস্তে টিম তৈরি হলো। হ্যাঁ, আমি একজন করে নেওয়া শুরু করলাম। মানে আমাকে ম্যানেজমেন্ট বললো যে তুমি আস্তে আস্তে টিমটা গুছাও। মানে প্রথম থেকে আমাকে কিন্তু কোনো প্রেশারই দেয় নাই, ওকে, যে আসছো ঠিক আছে থাকো। আমি যেখানে বলছি স্ক্র্যাচ থেকে শুরু, যে অনেক সময় যেমন একটা সময় আপনি বলছেন প্ল্যান ছিল ককটেল নামে, যেটা ওইটা ডিডন্ট কাম থ্রু প্রপারলি। হ্যাঁ, যে এক্সপেকটেশন নিয়ে যদি চিন্তা করি ইন্টারস্পিড বা ওগিলভি, ওখানে আসলে এক্সপেকটেশন পুরোপুরি আপনার এই কন্ট্রোলটা আমি সানে পেলাম ফার্স্ট। এই কন্ট্রোলের এক্সপেকটেশনটা কি সামনে আসার একটা বড় রিজন ছিল না? হ্যাঁ, বলতে পারো। মানে যে মানে এতদিন আসলে দেওয়ার ম্যানেজমেন্ট বলি, বস বলি, অমুক বলি, তমুক বলি, অনেকে আসলে আমার মানে কন্ট্রোলড মাই পিপল, মাই ডেস্টিনেশন, মাই ফরচুন, সবকিছু মিলে। না, এটা ভালো বলছো। সো এখানে আসলে দ্যাট ওয়াজ অলসো আ বিগ রিজন যে আমি I will have my exactly I'll do things my way. So 12 বছর পরে is it still true you're doing things your way? হ্যাঁ, একদম। বাহ। So that's a মানে আমার ধারণা চ্যালেঞ্জেস আর দেয়ার, of course, কিন্তু আমি এইটুকু জানি যে মাই ফেইলিয়ার ইজ অনলি মাইন অ্যান্ড মাই সাকসেস ইজ মাই টিম সাকসেস, এটুকু আমি জানি। সো মানে সান যেটা বললেন লিটারালি একজন ছিলেন 3 মাস, তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে কাজ করা, 1 জন 2 জন 3 জন করে আমাদের সংখ্যা বাড়তে মানে থাকলো। what put Sun on the map? Which what work? মেরিলের জন্য একটা কাজ ছিল, যে সৌন্দর্য গায়ের রঙে নয়। আচ্ছা, মেরিল সোপের জন্য, যেটা মেরিল সোপের জন্য। এই কাজটা যেখানে তিশা ছিল, আমরা গায়ের রং নিয়ে কথা বলছিলাম। আমার একটা অবজারভেশন ছিল, গায়ের রং নিয়ে। তিশা তো মানে গায়ের রঙের জায়গাতে কোনো সমস্যা নেই, তাকে কেন নিলেন? স্টোরির জায়গাটা এরকম ছিল যে তিশা ওয়াজ
অ্যান অ্যাক্টর, এবং ডিরেক্টর অন দ্য সেট তাকে বলছিল যে মেকআপ ম্যান ওর তিশার গায়ের রংটা একটু ফর্সা করো। এটা কিন্তু পার্ট অফ দ্য স্টোরি। সো স্টার পাওয়ার অ্যান্ড অলসো পার্ট অফ দ্য স্টোরি সব মিলিয়ে এটা ডিরেক্টর কে ছিল? সরোর ভাই। So, আমার সঙ্গে সরোর ভাইয়ের অনেকগুলো কাজ আছে, অল আর নোট। হ্যাঁ, এই সময় এই কাজটা বেশ আলোচিত ছিল। কাজটা ট্রিগার কিন্তু করেন স্কোয়ার টয়লেট্রিজের এখন নাও সিইও মিস্টার মালিক মোহাম্মদ সাইদ। উনি আমাকে ডেকে, ওই যে তখন আমার তো কোনো কাজ নেই, সাইদ ভাই আমাকে ডেকে বলেন যে তানভীর ভাই চলেন একটা কাজ করি আমরা, এরকম বিউটি স্ট্যান্ডার্ড নিয়ে, গায়ের রং নিয়ে তো আমাদের দেশে অনেক কিছু আছে, কি করা যায়। সেখান থেকে কিন্তু আমাদের কাজের শুরু। সানকে চিনাতে অনেক সময় লাগছে, মানে সানকে মূলত চেনা শুরু করে আসলে ফ্রম জুই। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, সানকে আরেকটু ম্যাস লেভেলে চিনছে কিন্তু থ্রু ফোক ফেস্ট। আচ্ছা, ফোক ফেস্ট আইডিয়াটা কোত্থেকে আসলো বা কেন, কীভাবে এটা অরিজিন হলো? স্কোয়ার বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট এটা স্পন্সর করতো ফ্রম দ্য ভেরি বিগিনিং। যতগুলো এপিসোড হয়েছে সব স্কোয়ারেরই স্পন্সর। তো সেখানে মনে হলো ক্লাসিক্যাল মিউজিক নিয়ে একটা এত বড় ফেস্টিভ্যাল হচ্ছে, আমাদের এমডি স্যারেরই আইডিয়া। তো উনি মিস্টার অঞ্জন চৌধুরী, তো উনি বললেন যে আমাদের যে ফোক, আমাদের যে লোকসঙ্গীতের যে বিশাল ভান্ডার, এটা নিয়ে আমরা কেন কিছু করি না। আচ্ছা, তো সেটা যেহেতু আমাদের আইডিয়া, আমরাই করব। ওকে, ওখান থেকে উনিই দায়িত্ব দিলেন আমাদেরকে যে সান কমিউনিকেশনস তোমরা করো, কোথায় কি হেল্প লাগবে। তো এটা তো আসলে এত বড় ইভেন্ট, সান কমিউনিকেশনস একা তো আসলে করতে পারে না। ডিফারেন্ট কনসার্নস অ্যান্ড উইংস অফ স্কোয়ার হেল্পড আস, উই অল টুগেদার এতগুলো করে ফেললাম। বিশাল ছিল, এত বড় ইভেন্ট, ভেরি সাকসেসফুলি হয়েছিল। হ্যাঁ, অ্যাজ মাচ অ্যাজ আই লাভ দ্য আইডিয়া, আমার পার্সোনাল একটা অন্য যেটা বলে অভিযোগ বলি বা যেটা বলতে চান বলতে পারেন। আমার ধারণা ফোক ফেস্ট বা বেঙ্গল ক্লাসিক্যাল যেটা হতো, এইটা যেহেতু একটা বিশাল একটা এক্সপোজার আমাদের অডিয়েন্সকে দিয়েছে উইদাউট স্পেন্ডিং এনি মানি, এইটা আসলে আমার ধারণা ইট ওয়াজ নট দ্য রাইট থিং। কেন বলছি, এরপরে আসলে মানে আমি ধরেন একটা কনসার্টে যাচ্ছি, পেইড মানে টিকিট কেটে যাচ্ছি বা যেভাবে করে যাচ্ছি, হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স তো ম্যাচ করা সম্ভব না, যেখানে আসলে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে বিভিন্ন কর্পোরেটস এবং বিভিন্ন স্পন্সররা। নর্মাল একটা কনসার্টে গিয়ে আমি 500 টাকা দিব কেন? কনসার্ট তো ফ্রি হওয়ার কথা, আমি তো দেখেছি কনসার্ট ফ্রি অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার কাছে মনে হয় কি যে এটার আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক অথবা ফোক ফেস্ট, মানে আই মিন ফোক মিউজিক, এটা একটা অন্য উদ্দেশ্য ছিল ফ্রি রাখার। উদ্দেশ্যটা হচ্ছে আগ্রহ তৈরি করা। হ্যাঁ, আগ্রহ 1 বছর তৈরি হবে, 2 বছর তরুণদের ভেতরে, 5 বছর, দুটা আমার সময় লাগবে আরো, আই থিঙ্ক। না, আমি যেটা মনে করি বাংলাদেশের মতো জায়গায় এটা আগ্রহ সব কিছু আছে, প্রবাবলি এইটার মানে সাস্টেনেবিলিটি জায়গা থেকে, হ্যাঁ, এটা আসলে যদি ওরকম একটা ক্রাউড ফান্ডিংয়ের কোনো জায়গা না থাকে, তাহলে আমার ধারণা লোকজনের 1 নম্বর লোকজনের অভ্যাস যেটা বলছিলাম এটা, 2 নম্বর ইনভলভমেন্ট। হ্যাঁ, সো তুমি দেখছো যে মানুষজন অন্যান্য কনসার্টে গিয়ে দে আর এক্সপেক্টিং যে এটা why should I pay for? না, ব্যাপারটা শুধু ওরকম না, এতটাও সিম্পল না। মনে করি যে আসলে লোকজনকে বোঝা উচিত, ভাই দিস ইজ নট এ ফ্রি আর্ট ইজ নট ফ্রি। লোকজনকে বুঝতে হবে যে ইউ শুড পে ফর ইট ওয়ান ওয়ে অর আদার। সো বাট সানের জার্নি, আপনার এখন পর্যন্ত জার্নি ভেরি সাকসেসফুল জার্নি নাকি? কীভাবে বলবেন, 10-এ কত দিবেন? নাম্বার দেওয়া তো ভেরি ডিফিকাল্ট। আমি বলবো যে ব্যবসার জায়গা থেকে আমরা যে খুব ভালো করছি সেটা বলা যাবে না। ওকে, মানে উই আর আর্নিং আওয়ার স্যালারি। হ্যাঁ, আর আমি বলবো যে রিসোর্স তৈরি করাটার ব্যাপারে আমি আই এম সুপার হ্যাপি। আই হ্যাভ পিপল যারা আমার অ্যাবসেন্সেও দে ক্যান এক্সিকিউট ব্রিলিয়ান্ট ক্যাম্পেইনস। এটা দিস ইজ ওয়ান অফ সানস বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু আরেকটা যে জায়গা, সেটা হয়তো শুধু সানের না, হয়তো পুরো ইন্ডাস্ট্রিরই প্রবলেম। সেটা হচ্ছে যে ভালো কাজ করতে পারার সুযোগ খালি ফসকে যায়। কেন? হ্যাঁ, মানে হয়তো এই করে ফেলবো,
নেক্সটটা করবো। হ্যাঁ, কিন্তু মানে ভালো আইডিয়া ড্রপ হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভড হচ্ছে না। হ্যাঁ, এক্সিকিউশনে গিয়ে প্রপার প্যাট্রোনাইজেশন পাচ্ছি না, এরকম লটস অফ আদার থিংস। এটা এই জন্যই বললাম যে ফসকে যায়, মানে হাতে মনে হয় যে ধরলাম এই বুঝি পড়ে গেল। এত কিছুর মধ্যে তো ভালো ভালো কাজ হয়েছে বললেন, মেরিল স্ট্রিপের কথা বললেন, আর কি আর উল্লেখযোগ্য কিরকম জুয়ের কাজটা তো সবাই বলে, জু ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে হেয়ার কাট, এটা পার্লার, এই কাজটা একদম গ্লোবাল সাকসেস আমরা পেয়েছি। একটা কাজ অনেক ভালো হয়ে গেলে কাজটা আর নিজের থাকে না, সবার হয়ে যায়, সবার এটা হাইজ্যাক হয়ে যায়। তো এই কাজটাও আমরা নিজেরাও কিন্তু খুব শিওর ছিলাম না যে উই হ্যাভ ডান সামথিং ভেরি ব্রিলিয়ান্ট। আমরা আপলোড করার পর একটু একটু করে এটার প্রভাব দেখতে পাচ্ছি। ইট ওয়াজ ফুললি অর্গ্যানিক। আমরা তখন বস্তুষ্ট করি নাই, জাস্ট উইমেন্স ডেতে আমরা একটা ভিডিও আপলোড করি, তারপরে দেখলাম যে এটা এত শেয়ার হচ্ছে এবং এমন এমন জায়গাগুলো থেকে শেয়ার হচ্ছে যেগুলো খুবই রেকগনাইজেবল। হাফিংটন পোস্ট, বিভিন্ন জায়গায় গিয়ে থ্যাঙ্কস দিয়ে কুলাইতে পারতেছি না। তো এইটা করার পরে না আমরা নিজেরা খুবই সারপ্রাইজড হয়ে গেছিলাম এবং নিজেদের উপরে নিজেদের আবার একটা বিশাল বিশ্বাস ফিরে আসছে যে আমরা তো একটা খুব দারুণ কাজ করে ফেলছি। এবং আমার মনে আছে ক্লায়েন্টরা কল দিচ্ছিল কাজটা দেখে যে খুব সুন্দর হয়েছে। এবং ওইটার পরে আমরা আরও অনেক, যেটা সবাই বলে না যে একটা ভালো কাজ তোমাকে আরও ব্যবসা এনে দেয়, ওইটা খুব সুন্দর রেজাল্ট পেয়েছিলাম আমরা। বলছেন এত কনফিডেন্ট ছিলেন না, বাট কাজ তো হয়ে মানে কাজ তো করেছেন, মিনিমাম দ্যাট কনভিকশন নিয়ে তো কাজ করা হয়। প্রথম হচ্ছে যে আমাদের কাজ করতে হবে আন্তর্জাতিক নারী দিবসে, আমাদের ব্র্যান্ড জুই হেয়ার কেয়ার নিয়ে কাজ করে। আমি এখন খুব সিম্পলি বলছি। তো ব্রেইন স্টর্মিংয়ে যেটা আসলো যে হেয়ার তো নারীদেরকে অত্যাচার করার জন্যও একটা জায়গা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানে প্রথম যে অস্ত্রটা সেটা হচ্ছে চুল। তো ওখান থেকে আইডিয়াটা আসা, এইটা নিয়ে আমরা কাজ করব। তো সেখানে আমরা ব্রেইন স্টর্মিং করছিলাম কিভাবে যেন চুল কাটার ব্যাপারটা আসলো। আমাদের অপু ছিল আমাদের তখন কপিরাইটার, এখন ক্রিয়েটিভ ডিরেক্টর সানের, ও একটা বলল এরকম, তারপর ও একটা লাইন দিল যে আর এক চুলও ছাড় নয়। এই রকম জায়গাগুলো থেকে আমরা গল্পটাকে কানেক্ট করে ফেলি এবং আমরা ওই হুকটা ক্রিয়েট করি ওইখানে যে ও চুল কাটবে কিন্তু বারবার বলবে আরও ছোট করতে, বারবার বলবে আরও ছোট করতে, কারণ আমরা জানি যে ওই জায়গায় গিয়ে ল্যান্ড করবে যে এতটা ছোট করে দিন যাতে আর হাতে এভাবে ধরা না যায়। সো মানে ওই যে গল্পের যে স্ট্রাকচার, যে একটা হুক তৈরি করা এবং মানুষকে আটকে রাখা যে কেন এমন করছে, ওইটা আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাই যে এই জায়গায় মানুষকে আমরা বুঝতে দিব না। তো যাই হোক, মানে এই যে গল্পের স্ট্রাকচারটা পেয়ে গেলাম, আমরা আশুতোষ সুজনকে বললাম, কারণ ওর ব্যাপারে আমাদের ধারণা ছিল যে খুবই রিয়েলিস্টিক ইমোশন ক্রিয়েট করতে পারে, অ্যান্ড হি ডিড ইট, খুব সুন্দর করে এটা করেছে। কিন্তু তার চেয়েও মজার ব্যাপার হলো এইটাকে না আমরা এখন পর্যন্ত আর মানে উতরে যেতে পারি নাই কোনো কাজ দিয়ে। মানে এমন আর একটা কাজ আমি করতে পারি নাই যেটা আসলে এটাকে ছাড়িয়ে গেছে। এটা একটা আমাদের জন্য মানে এজেন্সি ডিফাইনিং ওয়ার্ক। হ্যাঁ, মানে কিন্তু আমরা চাচ্ছি, সুযোগ খুঁজতেছি। বাট আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বা প্রতিবার নতুন একটা কাজ আসলে আমাদের মাথায় থাকে যে আমরা এটাকে পার করে যেতে চাই, কিন্তু পারছি না। দ্যাট ওয়ার্ক ওয়াজ ফ্যান্টাস্টিক ওয়ার্ক। আমার কাছে যেটা আরও ইমপ্রেসিভ, আমার ধারণা যেভাবে করে আসলে ওই এক চুলো ছাড়ানোটাকে ফার্দার আরও ওন করা হয়েছে, স্পেশালি হ্যারাসমেন্ট দিয়ে, হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্টের এগেনস্টে। তাসনিয়া ফারিন এটার ছিল, এটা কাজে অ্যাম্বাসেডর ছিল। সো দ্যাট ওয়াজ ভেরি গুড ওয়ার্ক। আমার মনে আছে একটা প্রমোশনাল ওয়ার্ক ছিল মোবাইল ফোনে, হাউ ইউ ক্যান ইউজ মোবাইল ফোন as a tool stop it. So I like that work. From strategic point of view, from storytelling point of view, I like that work. আমার ধারণা মানে yes, certain work will be মানে যেটা বলে মানে ম্যাজিক হয়ে যাবে, but how you carry forward that magic, how you own that magic, I think that's equally challenging, if not more challenging. So আমার ধারণা জুই আমার জায়গা থেকে প্রবলি আমি যদি বলা হয় আমার পরবর্তী জার্নিটা জুয়ের জায়গা থেকে, I probably appreciate it more. Okay. Because one time could be an accident. আমার কাছে যেমন একটা কাজ খুবই ভালো লেগেছে, আমরা কম্পিটিং ব্র্যান্ডস হ্যান্ডেল করি, সো আমরা দেখেছি যে সেনোরের যে কাজগুলো হয়েছে,
স্পেশালি কৈখালিটা দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ক। এটাও খুব ইন্টারেস্টিং এটা স্টোরিটা। সেটা হচ্ছে যে এখানেও মানে নিউজ পেপার কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাডভার্টাইজিং এজেন্সির জন্য একটা হাব ফর কেসেস অ্যান্ড স্টোরিজ। এখানে আমার ধরনের দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা যখন আমি জানি আপনার কথা জানি না, আমি আমার কথা বলি, আমরা যখন এজেন্সিতে এসেছি আমাদেরকে পারলে রীতিমতো কুইজ করা হতো যে হাউ ইউ ক্যান মিস দ্যাট। আজকে খুব র্যান্ডামলি আজকে আমি ধরেন 4টা ক্যাটাগরি নিয়ে কাজ করি, তোমার ক্যাটাগরি কী অ্যাড এসছে? সো ইটস অলমোস্ট লাইক দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইন দ্য মর্নিং। এখন কি আর হয় না এটা? লোক আপনি ইউ গো টু অফিস টুমরো অ্যান্ড আস্ক ইউর ইয়াঙ্গার কলিগস আজকে কি অ্যাড দেখেছো নিউজ পেপারে। সবাই তো ব্যস্ত সোশ্যাল মিডিয়াতে, নিউজ পেপার আর জায়গাটা নিতে পারছে না মনে হয়। মানে বাট সোশ্যাল মিডিয়াতে যে কয়টা স্টোরি আসবে, মানে এটা তো আসলে সামওয়ান হ্যাজ টু হারভেস্ট বলি, বা সামওয়ান হ্যাজ টু ডু দ্য রিয়েল জার্নালিজম, ওখান থেকে তো আসতে হবে, এবং সামওয়ান হ্যাজ টু ফাইন্ড দ্যাট স্টোরি ওয়ার্থ শেয়ারিং অন সোশ্যাল মিডিয়া। তখন আপনি যদি স্টোরি শেয়ার করেন নিউজ পেপার থেকে, যেরকম একটা জিনিস হচ্ছে, যেমন পলান সরকার নিউজ পেপার থেকে আসছে, কিন্তু একদম হ্যাঁ এটা কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকগুলো কাজই এরকম নিউজ পেপার থেকে আসা। হ্যাঁ, কারণ জার্নালিজম, রিয়েল জার্নালিজম আমাদের এখানে কিন্তু আমি যদি বলি আনফর্চুনেটলি রিয়েল পিপল রিয়েল স্টোরিজ, রিয়েল হ্যাঁ মানে টিভি জার্নালিজমের থেকে আমাদের নিউজ পেপার জার্নালিজম ইজ মোর রিচ, আমি বলবো মোর জেনুইন। সো ওই অ্যাঙ্গেলটা আমার ধারণা আমাদের নেক্সট জেনারেশনে যারা আছে ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির বাইরেও, তারা যখন আসলে এটাতে মনোযোগ দিচ্ছে না, আমার ধারণা উই আর লুজিং এ বিগ সোর্স অফ ইন্সপিরেশন। এখন তো অবশ্য অনলাইনেই নিউজ পড়তে পারতেছে, সেটাও একটা কারণ। তাও কি পরে কিনা দেখেন, তাও পরে কিনা দ্যাটস অ্যানাদার থিং। আনফর্চুনেটলি দ্যাটস আমাদের এই ছেলেটা শাওন, ও তখন কপিরাইটার, ও এই কৈখালির নিউজটা বের করে, এবং ইন্টারেস্টিং মানে নিউজটা এত অ্যারেস্টিং। নিউজটা ছিল কি যে কৈখালির কিশোরী মেয়েরা জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে তাদের পিরিয়ড নিয়ন্ত্রণ করছে, দ্যাট ওয়াজ দ্য হেডলাইন। এটি এত অ্যারেস্টিং, আর পিরিয়ড জিনিসটা ছিল। সো ওই রিকোয়েস্ট করে যে ভাই এটা নিয়ে আমরা কিছু করতে পারি, অ্যান্ড আই ফাউন্ড যে ভেরি স্ট্রং। শুনেই কেমন লাগে না? হ্যাঁ, আপনারা কি তখন ওই ব্র্যান্ডটা দেখছেন না? সেনোরা আপনাদের ব্র্যান্ড না, আনফর্চুনেটলি নট। সেনোরা ইজ আ মিডিয়াকম ব্র্যান্ড। সো আপনারা নিজেরা একটু পিচ করলাম। সাইদ ভাইকে বললাম যে এরকম একটা সিচুয়েশন, সাইদ ভাই আমরা তো কিছু একটা করতে চাই, ইফ ইউ পারমিট। তুমি বললেন হ্যাঁ অফকোর্স, প্লিজ ডু। তারপরে আমরা নেমে গেলাম কাজে। আপনি মানে এতদিন ধরে কাজ করছেন মানে সানের জায়গা থেকে, আসলে আপনার দুটো রোল, একটা তো হচ্ছে আপনি ইউ ড্রাইভ দ্য হোল ক্রিয়েটিভ ইন্সপিরেশন এভরিথিং, ইউ অলসো লাইক দ্য লিডার অফ দ্য অর্গানাইজেশন। এই দুইটা রোল কনফ্লিক্ট করে? একটু করে। খুবই ভালো কোয়েশ্চেন। মানে এটা কনফ্লিক্ট আমার করে, কিন্তু এই কোয়েশ্চেনটা আসাতে আমি বিষয়টা বলার সুযোগ পাচ্ছি। থ্যাংক ইউ। সেটা হলো যে লিডার অফ অ্যান অর্গানাইজেশন, তাকে আসলে একটু ডিসিপ্লিনের দিকটাও দেখতে হয়, নিয়ম শৃঙ্খলার জায়গাটা। এবং শৃঙ্খলা ইজ নট আউট অফ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি অলসো নিডস ডিসিপ্লিন। কিন্তু লিডার হইতে গেলে অনেক সময় আমাকে অনেক একটু কঠোর হইতে হয়। যেই কঠোর তো আমরা সবাই হই, সব সম্পর্কের ক্ষেত্রে হই, কিন্তু যখন আমরা ক্রিয়েটিভ টিম এবং আমরা ব্রেইনস্টর্মিং করি, আমরা একজন আরেকজনের সঙ্গে সম্পর্কটা এমন হয় যে আমরা কিন্তু মোটামুটি পার্টনার, আমরা একজন আরেকজনের অনেক কিছুই জানি, উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার ইমোশনালি। এটা কিন্তু একটা ভিন্ন সম্পর্ক। আমার কাছে সম্পর্কটা এমন, আমার ক্রিয়েটিভ টিমের প্রত্যেকটা মেম্বারের সঙ্গে, বা ইভেন ক্লায়েন্ট রিলেশনস সবার সঙ্গে, যাদের সঙ্গে বসে আমরা স্ট্র্যাটেজিক ডিসকাশন করি, ক্রিয়েটিভ ডিসকাশন করি, সবার সঙ্গেই আলোচনাটা এমনভাবে করি আমরা যে উই আর ট্রাইং টু সলভ আ প্রবলেম বাই বিইং প্যাশনেটলি অ্যান্ড ইমোশনালি ইনভলভড। সো এই টিমটার সঙ্গে না আবার এই রাগারাগি আর মারামারি করাটা খুব ডিফিকাল্ট। মানে ওদেরকে আবার শৃঙ্খলার ভেতরে আনা, তো মোটিভেট করে কিন্তু বাঙালিকে শৃঙ্খলায় আনা যায় না। ওকে, কীভাবে আনতে হয়? একটু ঝাড়িপট্টি তো ওই ক্যারট স্টিকের মধ্যে ক্যারট স্টিক দুটো ইউজ করতে হচ্ছে একসাথে। সো একই মানুষ, আমাকে কখনো গুড কপ কখনো ব্যাড কপ, দুইটা রোলই প্লে করতে হয়।
আরেকটা ইম্পর্টেন্ট পার্ট লিডারের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিজনেসের জায়গাটা এনশিওর করা, যেটা কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে বলছিলাম। সেটা হচ্ছে যে বিজনেসটা যদি আমি হেলদি অ্যান্ড গ্রোয়িং এটা না হয়, তাহলে আমি এই যাদের সঙ্গে আমার এত ইমোশনাল রিলেশনশিপ, তাদের ফিউচারটা আমি কোন দিকে নিয়ে যাচ্ছি, এই রেসপন্সিবিলিটিটা আমি খুব স্ট্রংলি ফিল করি। এবং ওই জায়গাটায় আমাকে ভালো করার জন্য অনেক সময় দিতে হয়। সোফার একটা ভালো জার্নির মধ্যে দিয়ে গেছে আপনার সান, আপনার এই পার্ট অফ দ্য ক্যারিয়ার। ভবিষ্যতে জায়গা থেকে আপনি কতটা হোপফুল সান নিয়ে? সান উইল গ্রো, ভালো কাজ হবে, গ্রো হবে, সব মিলিয়ে সান উইল গ্রো ডেফিনেটলি। এবং সেই গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করছি এখন আমার টিমের সঙ্গে। সো আই ক্যান সি দ্যাট সান উইল গ্রো, ভালো কাজও হবে। আমরা মোটামুটি একটা লাস্ট পার্টে চলে এসেছি। সো আমরা লাস্ট পার্টে কথা বলি হচ্ছে আসলে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। আপনার এবং আমার ধারণা একটা জায়গায় মিলে যায়, আমরা অনেক কিছু নিয়ে আমরা আসলে প্রবাবলি উই আর ফ্রাস্ট্রেটেড। ইন্ডাস্ট্রির অনেক কিছু নিয়ে আমরা আসলে উই আর ভোকাল। সো ওভারঅল যেখানে আমরা গিয়েছি, কথা বলেছি, সুযোগ পেয়েছি, আমাদের মানে আমার বা আপনার, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, যেখানে গিয়ে মনে হচ্ছে যে আমরা আসলে প্রবাবলি লেস enthusiastic about the industry today than let's say 10 years ago, 15 years ago. ওকে, এটা কি am I assuming it wrong, or আপনার মনে হয় আসলে মানে we are thinking alike on this? 100% right. Okay, The assumption is true because we all reflect each other. আপনার জায়গা থেকে আপনার কি মনে হয়, কেন আজকের দিনে এসে মনে হচ্ছে যে maybe things are on the decline? আমি একটা এক্সাম্পল থেকে শুরু Sure. করি। সেটা হচ্ছে যে মেজারমেন্ট অফ সাকসেস, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে স্কেলটা আমরা জানি কি না। আমার মনে হয় আমাদের এখন দ্য আইডিয়া অফ দ্যাট স্কেল এটা একটু ডিস্টর্টেড হয়ে গেছে। তো এই যে সাকসেস মেজারিং ক্রাইটেরিয়া, আমার কাছে মনে হয় যে এই স্ট্যান্ডার্ডটা আমরা ধরে রাখতে পারিনি। মানে আমার কোনো একটা কাজ নিয়ে তুমি যদি প্রশংসা করো, ওইটা কিন্তু আরও 100 জনের কাছে একটা স্ট্যান্ডার্ড, যে ও আচ্ছা দিস ইজ আ লেভেল অফ গুড ওয়ার্ক, কিন্তু হয়তো এটা 10-এ 2 পাওয়ারও যোগ্য না। কিন্তু আমাদের কনভারসেশন একটা স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে টু আদার পিপলস মাইন্ড। তো ওরা তো এটা কী ধরবে স্ট্যান্ডার্ড? আমি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ না, আমি লোকজনের বিহেভিয়ার দেখার জন্য সোশ্যাল মিডিয়া থাকি অনেস্টলি। স্পাই অবজারভেশন, স্পাইং, অনেক কিছু। আমরা অনেকেই সেটাই করি, আমরা নিজেরাও তো অ্যাক্টিভ না। পার্টলি বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ গুড Time থিংস টু to- শেয়ার, মানে অনেকে ইন্টারেস্টিং, এবং আমি আই ডোন্ট পুট মাইসেলফ আউট দেয়ার আর কি। বাট মানে আমি অনেকে দেখেছি, ধরেন আমি দেখলাম তানভীর ভাই 2টা ছবি দিয়েছে, অফিসের ছবি, চা খাচ্ছে, টাক 2টা লাইক। আমি জিজ্ঞেস করলাম, ভাই কেন লাইক দিলেন? হ্যাঁ, না উনি জানলো যে আমি ওনার ছবিটা পছন্দ করেছি, ওনার জন্য জানার জন্য কেন ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, বলে যাবে না, বাট আমি একটা জিনিস দেখলাম, না দিলেও কেমন দেখায়, উনি কী মনে করবেন। হ্যাঁ, সো আমি সেনও দিলাম। বাট চা খাচ্ছে, লাইক দেওয়ার কি আছে? উনি একটা অ্যাওয়ার্ড পেয়েছে, লাইক দিলাম, ফাইন, চমৎকার, 2টা কমেন্ট লিখলাম। হ্যাঁ, মানে নর্মাল চা খাচ্ছে, দারুণ সুন্দর কমেন্ট, সুন্দর একটা দিন আর কি। হ্যাঁ, এটা তো দরকার নেই। এইটা আমার ধরনের আমাদের এই বিহেভিয়ারটা আসলে প্রবলি গিভস আস ফলস সেন্স যে আসলে আমার কাজটা কত ভালো হয়েছে। ভেরি ওয়েল সেড। যেখানে কি ধরেন কথা আপনি যেটা বলছেন যে 10-এ 2 পাওয়ার যোগ্য, বাট আমি হয়তো লাভ রিয়েক্ট দিয়েছি তানভীর ভাইয়ের কাজ। হ্যাঁ, উনি তো মানে আশা করে যে শায়দ কেমন লাগলো কাজটা বললেও আমাকে। হ্যাঁ, আমি তো ঢেকে গেলতে অভ্যস্ত হয়ে গেছি, দিয়ে দিলাম লাইক, লাভ, সব কিছু দিয়েছি, অসাধারণ। হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং। বাট আদতে হয়তো এটা না। এই ফলস সেন্স অফ যে অ্যাকমপ্লিশমেন্ট যেটা তৈরি করছে, এইটা ইউর কারেক্টলি সেইং যে এটা আমাদের হয়তো একটা মিডিওক্রিটির একটা
জায়গা ফাঁদে আটকে রেখেছে আমাদেরকে। এক্স্যাক্টলি। যে কারণে কি আমার ধারণা মানে ইন্ডাস্ট্রির তো বয়স কম হয়নি আমাদের আজকে এসে, মানে স্বাধীনতার পর থেকে ইন্ডাস্ট্রি সামহাও আমরা কিন্তু আমার ধারণা খুব ভালো এক্সাম্পল হচ্ছে থাই। হ্যাঁ, ভাষা নাই, থাইল্যান্ডে গিয়ে কিন্তু গুলুটুলু না করলে কেউ ইংরেজি বলে না। মানে আমাদের মধ্যে বাংলা ভাষা, আমরা যেমন বাংলা ভাষাতে সব কিছু পছন্দ করি, ওরাও তাই করে। হ্যাঁ, বাট লুক এট দেয়ার অ্যাড ইন্ডাস্ট্রি, যেটা তো ধারণাই ছিল না। মানে এটা মাইন্ড ব্লোয়িং। আমি ওদের পোস্ট প্রোডাকশন হাউসে গিয়েছি। হ্যাঁ, যে পোস্ট প্রোডাকশন আমি গেছি লিটারেলি 15 বছর আগে, 2 বছর আগে না, 15 বছর আগে। ওই সময় দেখেছি পুরো এশিয়ার কাজ হচ্ছে এখনও, সিঙ্গাপুর বলি, মালয়েশিয়া বলি, হংকং বলি, কাজগুলো এখনও হচ্ছে, মানে বড় বড় ব্র্যান্ডের কাজগুলো। ওই কোয়ালিটির কাজ কিন্তু যে কালারিস্ট বা যারা কাজ করছে ওরা হয়তো ইংলিশ টুকটাক বলতে পারে, বাট তাদের কাজ দেখিয়ে দিচ্ছে। আমরা কিন্তু ধরেন মানে এখন পর্যন্ত বাংলাদেশে টেকনোলজি বলি, আমাদের কিন্তু আজকের দিনে এসে টাকা পয়সা খুব বেশি সমস্যা না, যে একটা ভালো ক্যামেরা কিনতে পারছি না, শূন্য হচ্ছে না। হ্যাঁ, আমাদের একটা ভালো একটা পোস্ট প্রোডাকশন হাউস নেই আজকে এসেও, খুব মানে ডেভেলপ করি নাই আমরা আসলে মানে আর্নেস্ট ছিলাম না, যথেষ্ট কনভিকশন নাই আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। এবং যেটা রিয়েলিটি হচ্ছে যে আসলে আমরা কিছু কিছু জায়গায় এমন সস্তাভাবে বা অল্প এফোর্ট দিয়ে হয়তো সাকসেস পেয়ে গেছি। আমরা আসলে ওই আমাদের আপনারা যেভাবে করে ফর এক্সাম্পল দিনের পর দিন হাতে লেখে, কম্পিউটার পেয়েছেন অনেক পরে, কিন্তু অনেক পরে কম্পিউটার পাওয়া মানে আমাদের জন্য ছিল মানে হ্যাঁ, তখন তো কপিরাইটারদেরকে কম্পিউটার দেওয়া হতো না। তোমার কম্পিউটারতে কী করবা, কাগজে লেখো। কপিরাইটারের কম্পিউটার অনেক পরে অনেক এসছে। হ্যাঁ, বাট আজকে যখন আমাদের কপিরাইটাররা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, আই এম নট সেইং ইটস রং, দে শুড হ্যাভ অ্যাক্সেস। আমার ধরনের আমাদের ওই আমি যেমন এখনও, এটা আমার হয়তো ওল্ড স্কুল, আমি এখনও ফ্রেশ কিছু চিন্তা হলে আমি পেন্সিল হাতে নিয়ে, সাদা কাগজ একটা এফোর হাতে নিয়ে লিখি। আমি নোটবুকে লিখতে পারি না ফর দ্যাট কাইন্ড অফ থিঙ্কিং। পয়েন্ট লিখছি, করছি, দ্যাটস মি, ভেরি ওল্ড স্কুল ওয়ে অফ ডুইং থিংস। বাট ওভারঅল আমি যেখান থেকে দেখছি যে আসলে আমার ধারণা আমাদের ওই আজকে এসে স্কুলিংটা প্রবলি আমরা আসলে একটা লেভেলে সামহাও এটা স্কুলিংটা মিস করছি, যেটার একটা রেজাল্ট হয়তো আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমরা শুনছি না যে আইডিয়া ইজ লাইক নিউ বর্ন বেবি, সবাই মানে ওর চান্সেস অফ সার্ভাইভাল ইজ লিস্ট, সবাই ওর টেক কেয়ার করতে হবে। হ্যাঁ, সবার টেক কেয়ার করতে হবে, কারণ হইতেছে ওর ন্যাচারাল। তো আইডিয়ার ক্ষেত্রে আমরা সবাই এটা জেনে আসছি, কিন্তু আমরা সবাই এত ভালনারেবল যে ওইটা আমার কাছে মনে হয় যে এটা আমরা ব্রেইনস্টর্মিং টেবিলে আমরা নিজেরাই ওটাকে মেরে ফেলি, সবাই মিলে, অল অফ আস ইনক্লুডিং ইউ অ্যান্ড মি। হ্যাঁ, তো তারপরে যেটা থাকে সেটা হলো খোলস, আর খোলসটাই সবাই আরও যত্ন করি আমরা। মানে থাইল্যান্ডের কথা যেটা বললাম, ওদের তো প্রত্যেকটা কাজে এত মজা লাগে কেন? ডু উই লুক এট দ্য সিজি? দে হ্যাভ সোল ইন দেয়ার ওয়ার্ক। এই সোলটা আমার ধারণা আমাদের এভরিডে কাজে, আই আন্ডারস্ট্যান্ড ইটস নট ইজি এভরিডে কাজে সোল আনা, কালে ভদ্রেও কিন্তু সোল আসা উচিত কাজে। কালে ভদ্র আমার ধারণা আসে, বছরে 5-6টা কাজ তো পাওয়া উচিত। হ্যাঁ, পাওয়া উচিত, বাট হয় না। I don't think we have spent enough time on, let's say, appreciating our traditional medias. ওটা করার আগেই এই নাও তোমাকে দিলাম ডিজিটাল, নাও সার্ভাইভ ইন দিস ডিজিটাল এরা। আমার ধারণা ওইটাও আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রিকে একটা টেল স্পিনের মধ্যে ফেলেছে। কারণ হঠাৎ করে মানে চ্যালেঞ্জ, ডু ইউ ডু ডিজিটাল, ক্যান ইউ ডু ডিজিটাল? ক্লায়েন্ট এসে বলছে ভাই ডিজিটাল কিন্তু করতে হবে আমাদেরকে। এরকম একটা চ্যালেঞ্জে এসে মানে আই থিঙ্ক ইট অলমোস্ট সাডেনলি দেয়ার আর স্মলার এজেন্সিজ, দোজ আর ডিজিটাল এজেন্সিজ। আপনারা তো ডিজিটাল পারেন না শুনেছি, আমি তো মনে হয় ওদের কারো কাছে যেতে হবে। সাডেনলি ইউ আর ইন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। আমিও মানে উই অ্যাজ ইন দ্য ট্রেডিশনাল বিগ এজেন্সিজ আর ইন আ ক্রাইসিস। উই হ্যাভ রিকভার্ড ফ্রম দ্যাট, বাই দ্য ওয়ে। None of us like closed shop because digital agencies took our businesses away. We have also become digital agencies by and large. Right. So ওখানে আমার ধারণা ওই একটা মানে ইম্প্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিকে বিশালভাবে ডিসরাপ্ট করেছে, যেখানে গিয়ে আসলে আমরা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ব্র্যান্ড, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্রিয়েটিভিটি, এটা আসলে পুরোপুরি বোঝার আগেই ডু দিস ডু দ্যাট। মডার্ন অ্যাডভার্টাইজিং শুরু হয়েছে কথা 2000-এর পর থেকে আমাদের এখানে। আমাদের কাছে ইন্টারনেট এসছে, আমাদের কাছে মডার্ন টুলস এসছে, আমাদেরকে
কিছু হলে বাইরে যেতে হয়নি, তখন উই হ্যাড লোকাল ডিরেক্টরস, লোকাল প্রডিউসার্স। হ্যাঁ, আমার তো শ্রীলঙ্কা নিয়ে কোনো ধারণাই ছিল না যে ওরা অ্যাডভার্টাইজিং করে কি না, কিন্তু তোমার শ্রীলঙ্কার ওইটা মনে আছে যে একটা রেলওয়ে স্টেশন, একপাশে একটা অন্ধ কিশোর বসা হাসতেছে একটা গল্প শুনে, আর এই পাশে রেলওয়ের লম্বা বেঞ্চ, এই পাশে আর একটা ইয়াং ছেলে বসা বই পড়ে পড়ে একটা জোক শোনাচ্ছ। জোকটা খেয়াল নাই, কিন্তু জোকটা পড়ে অন্ধ ছেলেটা হা হা করে হাসতেছে। আচ্ছা, এই হাসিটা অনেকক্ষণ থাকে, তারপরে হাসিটা বন্ধ হয়, আর যে জোকটা পড়ে শোনাচ্ছে সেও মানে ওর মতো হা হা করে হাসে না, কিন্তু সেও মজা পাচ্ছে। পরে অন্ধ ছেলেটা বলে যে ওয়েন উইল ইউ গিভ ইট টু মি ওয়েন ইউ আর ডান। তা আমাদের মনে হয় যে বইটা চাচ্ছে বুঝি। ওই ভদ্রলোক একটু অবাক হয়, যেহেতু অন্ধ বই পড়বে কেমনে, তো জিজ্ঞেস করে দ্য বুক, না ইয়োর আইজ, আই ডোনেশনের উপরে ছিল এটা। এটা শ্রীলঙ্কার, এবং এটা দেখছি আমি আজকে থেকে বহু বছর আগে। সো আমাদের এই এরিয়াতে মানে ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যান্ড এক্সারসাইজ এটা কিন্তু ছিল সবসময় ছিল। আমাদের এখানে যথেষ্টভাবে ছিল। আমাদের এখানেও তো আমাদের জেনারেশনে আগেও যদি চিন্তা করি অনেক ভালো ভালো কাজ আছে, জীবন বীমা, তারপরে ওই যে মানে ভাবনাহীন নিশ্চিন্ত জীবন, হ্যাঁ ওরসা লাইনের কাজ ছিল। তো যাই হোক, মানে কিন্তু এখন যেটা তুমি বলছো, আমার কাছে মনে হয় যে আমরা নলেজটা ট্রান্সফার করতে পারি না ঠিক মতো টু দ্য নেক্সট। যদি করতে পারতাম তাহলে এখন এভাবেই বলি যে সবাই এত হাবুডুবু খাবো কেন? খাচ্ছি তো হাবুডুবু, তাই না? আর আমি আরেকটা যে ব্যাপার নিয়ে প্রবলি যেখানে গিয়ে হয়তো ইন্ডাস্ট্রি ম্যাচুরিটি আসে, আমার ধারণা আমরা অ্যাজ এ এজেন্সি উই ফাইট ইট, উই ডোন্ট ফাইট ইট অ্যাজ এ ইন্ডাস্ট্রি। এটা তো নাই, এটা তো আলাপ করতে গেলে আরও 2 ঘন্টা লাগবে। যে আমরা প্রত্যেকটা, আমার কাছে মনে হয় যে অল দ্য প্রোডাকশন হাউসেস আর ওয়ান এখন ইউনো, কিন্তু এজেন্সিগুলো আমরা তো এক নাই। সো আমাদের ক্লজ অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড অল দ্যাট, সেটা তো আমরা করতে পারি নাই। সো এটা যদি আমরা করতে না পারি তো আমরা কিভাবে আমাদের মানে দ্যাটস ওয়ান অফ আওয়ার বিগেস্ট ফেলিয়ার অ্যাজ এন ইন্ডাস্ট্রি। এটা একদম অ্যাড্রেস করতে হবে। নিজ এজেন্সিতে নিজেরা বড় হওয়ার চেষ্টা করছি, তাই করছি এই মুহূর্তে। এবং মানে ইটস জিরো সাম গেম, আই ক্যানট উইন আনলেস ইউ লুজ। হ্যাঁ, আমরা তো নিজেদের পার্ট নিয়ে বললাম, আমাদের কাউন্টার পার্ট ব্যাডের ব্র্যান্ড মার্কেটিং 25 years. Has it become better or worse? Professionalism, knowledge, the way they treat the agency, এই 3টে জায়গা নিয়ে যদি কথা বলেন। অ্যাভারেজ হচ্ছে এগুলো নিম্নগামী, ওকে, এবং তার পেছনে ইনাফ টাইম তারা দেয় না। যে কাজটা আমরা করতে যাচ্ছি সবাই মিলে, সেই কাজটার পেছনে যে সময়টুকু তাদের দেওয়ার কথা, সেই সময়টুকু তারা না দিয়ে ওইটা ডাউনলোড করে দিচ্ছে এজেন্সির দিকে। এজেন্সি অনেক সময় নষ্ট করছে। তারপরে যেটা নিয়ে তাদের সামনে হাজির হচ্ছে সেটা আবার ইজ নট ইন হারমোনি উইথ দেয়ার থিঙ্কিং। যেই থিঙ্কিংটা তারা চাইলে আরও আগে শেয়ার করতে পারতো এজেন্সির সাথে, যে রিসার্চ বা ট্রুথ বা ফ্যাক্ট, ইন্ডাস্ট্রি ফ্যাক্ট, অনেক কিছু আছে। আমি যদি সামারাইজ করে, আই থিঙ্ক উই আর স্টিল ট্রাইং টু উইন এভরি ব্যাটল, দ্য ফোকাস শুড বি উইনিং দ্য ওয়ার। ইয়েস, বাট আই থিঙ্ক মানে এখানে গিয়ে প্রবলি the brand management or marketing team has to make a decision যে ভাই, no one has unlimited resources, nor you nor we, কারো কাছে নেই। আমাদের জন্য তো এটা শুরু থেকেই, সেই ক্লাসিক্যাল যুগ থেকে এটা একটা চ্যালেঞ্জ যে টিভি দেখতে বসেও কেউ অ্যাড দেখতে দেখে না। কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু একটা সময় কাটাইছি যখন অ্যাড দেখতেও বসতো। সো লাস্ট কোশ্চেন, 2টা গ্রুপের জন্য, একটা গ্রুপ যারা মার্কেটিং আসতে চায়, একটা গ্রুপ যারা অ্যাড ইন্ডাস্ট্রি আসতে চায়। এনি অ্যাডভাইস ফর দেম? আসতে চাইলে আসবে, কোনো সমস্যা নাই। অ্যাডভাইস হচ্ছে একটু অনেস্টলি প্ল্যাটফর্মগুলোর দিকে তাকাতে হবে। ওকে, অনেস্টলি মানুষের দিকে তাকাতে হবে, এবং দ্য থিং উইচ আর রিয়েল সেটাকে প্রজেক্ট করতে পারতে হবে থ্রু দেয়ার ওয়ার্কস। যদি এটা না করে, এসে আবার আমাদের বানানো সিস্টেমের ভিতরে ঢোকে, এই সিস্টেমকেই
সার্ভ করতে চায় তাহলে কাজ হবে না। বাট একটা নিউ কামার পক্ষ কি আসলে সিস্টেমকে চেঞ্জ করা সম্ভব? আস্তে আস্তে, নট অন দ্য ফার্স্ট ডেজ, মেবি আফটার 5 years, ওকে। কিন্তু তার মাথায় এটা থাকুক। সো তানভীর ভাই, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, দ্যাট ওয়াজ ভেরি রিফ্রেশিং, ভেরি আই ওপেনিং। আমার ধারণা মানে উই হ্যাড এ ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন, হোপফুলি সবাই এনজয় করবে। রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর বিং হিয়ার। Very wonderful talking to you, and I appreciate this whole initiative. I wish all the best to you and Bad People. Thank you. So that was our episode of Bad People today, and we had a very interesting conversation with Tanveer Bhai. I think it was honest, in-depth, everything that we want from Bad People podcast. আমরা আসলে ক্যারিয়ার অনেক কিছু প্ল্যান করি, অনেক কিছু চিন্তা ভাবনা করি। We always want to progress, and that's nothing wrong with that. I think Tanveer Bhai and any of the people that we follow had similar aspirations in life, but they were very honest to their work. I think that's something we should take into account. So just to wrap up, we'll come back with more Bad People in our upcoming episodes. So do watch out. Thank you.